আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অসম্ভব লেভেলের ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি চ্যাপ্টার 2, নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 2 গতি নিয়ে। সো আজকের এই টপিকে আমরা আলোচনা করব একদম গতি রিলেটেড সব। গতি রিলেটেড সব, এবং আমরা তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি যদি এই ক্লাসটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি গতিবিদ্যায় বস হয়ে যাবা, মানে ইন্টার না ইন্টারনে আর কি, বস হয়ে যাবা, উই গ্যারান্টেড ইউ। ওকে, সো প্রথমেই আমরা আলোচনা করব গতির সমীকরণ নিয়ে। গতির সমীকরণ হচ্ছে 4টা, কিন্তু মজার বিষয় হচ্ছে এই 4টা সূত্রে আমরা টোটাল 5টা প্যারামিটার হিসাব করি। তোমরা এরকম ছোট ছোট করে খাতায় কিন্তু নোট করবা, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। সো এই 5টা রাশি কি কি? 5টা রাশির মধ্যে প্রথমটা হচ্ছে ইউ মানে হচ্ছে আদিবেগ। আচ্ছা, আদিবেগ জিনিসটা কি? পৃথিবীর সব কিছুর আদিবেগ কি এক সময় শূন্য ছিল? উত্তর হচ্ছে না, সব কিছুর আদিবেগ শূন্য ছিল না। আদিবেগ হচ্ছে আমি যখন একটা বস্তুকে অবজার্ভ করব তখন বস্তুর বেগ কত ছিল। যেমন ধরো আমি আমার রুমে আসি, ফ্যান অফ করে রাখছি যে হ্যাঁ রেকর্ডিং যাতে ভালো হয়। সো এখন কিন্তু ফ্যানের আদিবেগটা 0। যখন আমি রেকর্ডিং অফ করব বা মাঝখানে পজ নিব তখন কিন্তু আমি ফ্যানের বাতাস খাবো, রাইট? তো হঠাৎ করে ধরো আমার বন্ধু দরজা খুলে দেখলো যে ফ্যান ঘুরতেছে, তখন ওর কাছে কিন্তু ফ্যানের একটা আদিবেগ আছে, আর আমার কাছে কিন্তু ফ্যানের কোনো কি নাই, আদিবেগ নাই। তো আদিবেগ ডিপেন্ড করে কিসের উপরে? যে ব্যক্তি অবজার্ভ করবে তার উপরে। ওকে, সে কি অবস্থা দেখলো। আচ্ছা, তাহলে পৃথিবীর সব বস্তুর আদিবেগ কি না? শূন্য না, ঠিক আছে, আমার অবজারভেশনের উপর ডিপেন্ড করে। দেন 2 নম্বরে দেখো ভি মানে হচ্ছে শেষ বেগ। শেষ বেগ মানে কি? একটা বস্তু ধরো স্থির আছে, সারা জীবন স্থিরই আছে, তো এটার ভেলোসিটি কী হবে? আগেও 0, পরেও 0। আবার একটা বস্তু প্রথমে স্থির ছিল, তারপরে তার বেগ আস্তে আস্তে বাড়তেছে। যেমন আমরা সাইকেল চালাই না, সাইকেল এরকম আস্তে আস্তে প্যাডেল দিয়ে আমরা কী করি? স্পিড বাড়াই না? তাহলে এখন আমি যে কোনো মুহূর্তে ধরো আমি বললাম 5 সেকেন্ড পরে বেগ কত, তাহলে ওইটাই আমাদের শেষ বেগ হিসেবে আর কি কাউন্ট হবে। ওকে, আমি যতটুকু সময় বলে দিব ওই সময়ের পরে আমার যে বেগ থাকবে সেটাই আমার কি? শেষ বেগ। ওকে, ডান। এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণের কনসেপ্টটা তোমরা জানো, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। আবার আমরা বলতে পারি বেগ বৃদ্ধির হার। তো ত্বরণকে একদম স্বাভাবিক ভাষায় বলা শেখাও যে বেগের পরিবর্তনের হার। যদি বেগের পরিবর্তনের হারটা পজিটিভ হয় তাহলে, হার মানে তো বুঝো সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার মানে পরিবর্তনটা যদি পজিটিভ হয় তাহলে সেটাকে তুমি বলবা ত্বরণ। আর যদি বেগের পরিবর্তনটা সময়ের সাপেক্ষে নেগেটিভ হয় তাহলে কি বলবা? মন্দন। সকালের বিপরীত রাত, ঠিক সেমভাবে ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন। তাহলে আমরা যখন একটা গাড়ি ব্রেক করব তখন গাড়ি কি হবে? আরও জোরে চলবে না? না, গাড়ি কী করবে? আস্তে আস্তে থেমে যাবে। তাহলে বেগের পরিবর্তনটা কি হচ্ছে? বাড়তেছে না কমতেছে? কমতেছে, তাই না? বেগ আগে বেশি ছিল, দেন পরে কমে যাচ্ছে, এবং সেটা কি আসবে? একটা নেগেটিভ ভ্যালু আসবে, এবং নেগেটিভ ভ্যালুর কারণে সেটা কি হবে? মন্দন হবে। তো ত্বরণের সূত্র আই হোপ তোমরা জানো। ত্বরণের সূত্র হচ্ছে A = V - U/T। ভি মানে শেষ বেগ, শেষ বেগ থেকে আদিবেগ বিয়োগ করব ডিভাইডেড বাই সময়, টাইমের রেসপেক্ট আমরা হিসাব করি। দেন এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা। তুমি যদি দাঁড়ায় থাকো তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0। আর অতিক্রান্ত দূরত্ব এস আমরা মূলত স্মরণকেই নেই, মনে রেখো স্মরণ ইটস এ ভেক্টর রাশি। দেন আমরা টি যদি হিসাব, টি তো জানো না, টি মানে টাইম, ঠিক আছে, সময়। এটা আর আমরা ব্যাখ্যা করে বুঝাইলাম না। পরেরটা আসে গতির সমীকরণ। গতির সমীকরণ হচ্ছে 4টা। এই 4টা সমীকরণকে আমরা বলতে পারি গতি চ্যাপ্টারের, মানে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে গতি চ্যাপ্টারের এটা হচ্ছে কি বলা যায়, মানে বলতে পারো দ্য ভাইবেল ল। ঠিক আছে, এইটা তুমি যদি ভালো করে বুঝো এই 4টা সূত্র তাহলে তুমি কাঁপায় দিতে পারবা, বিলিভ মি অর নট, তুমি কাঁপায় দিতে পারবা। এবং আমরা লাস্টেতে কোশ্চেন সলভ রাখছি, দেখো তুমি। সো দেখো, প্রথম সূত্র হচ্ছে V = U + AT। আচ্ছা, এই যে এখানে V U A T, কে নাই বলো তো? এই 5টার মধ্যে কে নাই? উত্তর হচ্ছে এস নাই। তো যে নাই তারে তুমি পাশে লেখা রাখো যে এস নাই। তাহলে প্রশ্নে যখন আমরা দেখব এস আমাদেরকে বলে নাই বা এস আমাদের কাছে চায় নাই, তখন আমরা কি করব? চোখ বন্ধ করে এই সূত্র অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, পরেরটায় V² U² 2AS, বলো তো কে নাই? উত্তর হচ্ছে টাইম নাই, টি নাই। তাহলে টি নাই, যখন দেখবো আমার প্রশ্নে টাইম বলে দেয় নাই বাট এগুলোর কিছু একটা বাইর করতে বলছে, তখন আমরা কি করব? এই সূত্র অ্যাপ্লাই করে দিব। দেন পরেরটা SUT ½ AT, কে নাই? ভি নাই। তাহলে আমরা যখন দেখবো প্রশ্নে আমাদের ভি নাই তখন আমরা দূরত্ব বের করে সূত্রটা বসায় দিব। আর পরেরটা দেখো S = U + V/2 × T, এখানে কে নাই? এ নাই। আচ্ছা, এ নাই কথার মানে কি? ত্বরণ কি এখানে শূন্য? উত্তর হচ্ছে না, এ আছে, এ এখানে আছে, কিন্তু গোপনভাবে আছে। গোপনে গোপনে থাকে না, এরকম গোপনে আছে। তো কিভাবে গোপনে আছে? চলো আমরা এই যে লুকায়িত এ ওরা আমরা বাইর করব, ঠিক আছে? সো কিভাবে বাইর করা যায়?
সেটা হচ্ছে আমাদের ইউ আছে, ভি এর সূত্র তুমি কি জানো, ইউ প্লাস এটি, তাহলে তুমি সেটা লিখে দাও, ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2, আর এই পাশে হবে কি টি গুণ। আচ্ছা ইউ আর ইউ গুণ হইলে কি হবে 2u, আর এটির মতন এটি, রাইট, ডিভাইডেড বাই 2, আর এই যে একটা টি আছে সেটা আমরা লিখে দিলাম। ওকে, সো এখন আমরা কি করব জানো, টিও গুণ করব, আবার 2 এটার নিচেও আছে, 2 কিন্তু এইটার নিচেও আছে, তাই না? আমরা যদি ভেঙে দেই আর কি, লসাগু করে অ্যাড করছি, এবার আমরা এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে কি করা যায় 2u বাই 2, আর টি যদি গুণ করে দিতাম তাহলে ইউটি প্লাস এটি বাই ইন্টু টি ডিভাইডেড বাই 2, জায়গা নাই, ঠিক আছে, এই পাশে লিখি, বুঝে নিও, 2 কাটা, তাহলে আমাদের থাকবে কি ইউটি প্লাস এখানে 1/2 এ টি গুণ করলে হবে কি টি স্কোয়ার। তাহলে দেখো তো, এই তো সেই 3 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র না এটা? 3 নম্বর সূত্র। অর্থাৎ যখন আমাকে এটা বলে দিবে না, তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এটা অবশ্যই সমতরণ হইতে হবে। এখন এইটা কি তাহলে অসমতরণ? উত্তর হচ্ছে না, এইটাও সমতরণ। মানে গতিবিদ্যায়, মানে নবম দশম শ্রেণীতে তুমি যা পড়বা সব কিছু সমতরণেরই লজিক। তাহলে অসমতরণ আসলে আমরা কি করব? অসমতরণ আসলে আমরা ভাগ ভাগ করে করব। কিভাবে? যেমন প্রথমে কতটুকু সমতরণে গেছে, তারপরে কতটুকু সমবেগে গেছে, তারপরে আবার কতটুকু সমতরণে গেছে বা সমমন্দনে গেছে, এভাবে আর কি আমাদের সিলেক্ট করতে হয়। আর তুমি যখন একটু বড় হবা, এখন তো ছোট, যখন তুমি বড় হবা, ঠিক না, বয়স টয়স যখন বাড়বে, ইন্টারমিডিয়েটে যখন উঠবা, তখন তুমি দেখবা যে আমরা কি করব, তখন আমরা এই সূত্রগুলোর ক্ষেত্রে অসমতরণের সূত্রগুলো আমরা নিয়ে আসবো, হ্যাঁ, এবং সেটা আমরা ক্যালকুলাসের মাধ্যমে ইনশাল্লাহ সলভ করব। ওকে, বড় হও, ততদিন আগে নবম দশম শেষ করো। ওকে, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। সমবেগটা কিভাবে আসছে? সমবেগ মানে কি, বস্তুর প্রথমে যা বেগ ছিল পরে কিন্তু সেই বেগটাই আছে। ধরো প্রথমে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, পরেও 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, পরেও 10 মিটার পার সেকেন্ড, মানে প্রতি মুহূর্তের বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে কি বেগ বাড়ছে? উত্তর হচ্ছে না। তাহলে কি বেগ কমছে? না, বেগ সমান আছে, আর সমান থাকলে সেটাকে আমরা কি বলি? সমবেগ। এবং সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল ভি ইন্টু টি। ওই যে একটা ভেলোসিটি পাইছো 10 10 10, ওই 10 থাকবে ইন্টু টাইম। আচ্ছা এখন দেখো, এটা বুঝছো, এখন আমরা গ্রাফগুলো তোমাকে একটু বুঝাই দিতে চাই। ওকে, আমরা একদম তোমার মাথার মধ্যে গ্রাফটা ঢুকিয়ে দিতে চাই। সো ভালো করে খেয়াল করো, তাহলে গ্রাফগুলোর দেখবা তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আই হোপ। সো দেখো, আমরা প্রথমে এই পাশেরটা হচ্ছে সরণ, এবং গ্রাফের লেখার নিয়ম অনুসারে সরণ পাশে তার এককটা লিখে রাখো, হ্যাঁ, এটা তোমার মানে প্রকাশ করে যে ইউ আর সামথিং। তো এটা মিটার, আর এটা হচ্ছে নিচে সময় এক্স এক্সিস বরাবর, সেটাকে আমরা বলতেছি এস মানে সেকেন্ড। ওকে, তো সরণ সময়ের লেখচিত্র। এখন তুমি গ্রাফটার দিকে একটু ভালো করে তাকাও তো, এখানে সরণের কি কোনো পরিবর্তন হচ্ছে? উত্তর হচ্ছে না, সরণের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আমি এরকম আসলাম, আয়শা ধরো 50 মিটার আসছি, আয়শা এখন আমি এরকম চুপ করে দাঁড়ায় রয়েছি, সময় যাচ্ছে সময়ের মতো, দেখো সময় কিন্তু যাচ্ছে, বাট সরণ নিজ জায়গায় আছে, তার মানে বস্তুটা এইখানে কি স্থির, এবং আমরা সেটাই লিখে রাখছি বস্তুটা কি স্থির। তাহলে এই গ্রাফ দেখার সাথে সাথে তুমি বলে দিবা বস্তু এখানে স্থির আছে। অবশ্যই ওয়াই অ্যাক্সিস বরাবর কে আছে এবং এক্স অ্যাক্সিস বরাবর কে আছে সেটা দেখে নিও কিন্তু। পরেরটা দেখো, এখানে আবার সরণ ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এই বরাবর আছে মানে সময়। আমাকে বললো যে এই গ্রাফটা এরকমভাবে বাড়ছে, তাহলে এটা কিসের গ্রাফ? আচ্ছা, সরণের সাথে সময় এরকম একটা সমানুপাতিক সম্পর্কে আছে, এবং এটা তোমাকে একটু শিখিয়ে দেয় আমি। মনে রাখো যে আমরা ওই যে ম্যাথমেটিক্সের যেই মানে সরলরেখার সমীকরণ, সেটা দিয়ে কিন্তু লেখচিত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পারি। কেমনে বুঝতে পারি? কারণ লেখচিত্র আসছেই তো ম্যাথমেটিক্স থেকে, তাই না? আচ্ছা, তো এখন ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কাকে রাখছি? সরণকে। তাহলে এই এসের বদলে আমি কি লিখতে পারি যে এটাকে আমরা রাখছি ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এই যে টাইম রাখছি আমি এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এই যে ভিকে আমি ধরলাম এম, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে? এম এক্স। ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে? এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স মানে কি? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ভালো করে মুখস্থ করে রাখো, তোমার ম্যাথেও লাগবে। তাহলে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স, এগুলোকে আমরা বলি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবং দেখো, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আরেকটা মজার বিষয় আছে, সেটাও তুমি শিখতে পারো, এটা হচ্ছে মনে রাখার জন্য। যখন তুমি দেখবা ঘাত সেম থাকে, যেমন এইখানে এস এর ঘাত মানে কি? পাওয়ার 1। আবার এখানে টি এর পাওয়ারও কি 1 না? পাওয়ার যখন সেম থাকে তখন এরকম কখনো কার্ভ হয় না, তখন সেটা এরকম সরল রেখাই হয়। কখনো মূলবিন্দুগামী হইতে পারে, কখনো ওয়াই অক্ষের কর্তৃত অংশও থাকতে পারে, বাট এখানে কোনো সম্ভাবনা নাই ওয়াই অক্ষের কর্তৃত অংশ থাকার। আচ্ছা, পরেরটা দেখো, সরণ আর সময়। এখন আমরা দেখতেছি গ্রাফটা কি? কার্ভ। তাহলে সরণের আরেকটা সূত্র ছিল, এবং সেই সূত্রে তুমি দেখো তো এসের সাথে টি এর যে সম্পর্ক, সময় এবং সরণ এবং সময়ের যে সম্পর্ক, সেখানে কিন্তু একটার ঘাত 1 হইলেও আরেকটার ঘাত কি
2। এবং তুমি মনে করো না স্যার এইখানে তো শুধু টি আছে, আমি আবারও বলছি না, এটা কিন্তু একটা ফাঁকিবাজ সূত্র। ফাঁকিবাজ বলতে কি, ওর মধ্যে কিন্তু টি স্কোয়ারই ছিল। ওকে, তুমি জাস্ট এলিমিনেট করে এটা বানাইছো, এখানে কিন্তু টি স্কোয়ারই আছে। তুমি যদি ভাঙো টি স্কোয়ারে আছে, মূল সূত্র কিন্তু এইটা। তাহলে সময় স্মরণ পাওয়ার 1 আর সময়ের উপরে পাওয়ার হচ্ছে কি 2, অর্থাৎ সময় যদি 2 সেকেন্ড হয় স্মরণ হয়ে যাবে 4, কথার কথা যদি সমানুপাতিক চিন্তা করো। তাহলে আমরা বলতে পারি যে এইটা আর এরকম আগের মতন সমান হারে বাড়বে না। যখনই দেখবে এরকম ঘাতের চেঞ্জ হয় তখন দেখবে সেটা এরকম একটা প্যারাবোলিক রূপ নিবে। ওকে, এরকম একটা প্যারাবোলিক রূপ নেবে, তখন এই গ্রাফটা এরকম হবে এবং সেটাকে আমরা বলবো সমতরণে গতিশীল। আর আমরা এখানে যা পড়তেছি সব কিছু সমতরণেই। ওকে, পরেরটা দেখো, স্মরণ আর সময় আগেরটা ছিল এরকম উপরের দিকে প্যারাবোলা ছিল, এখন এরকম নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে। তাহলে এটা কি সমমন্দন না? ইয়েস, এটা সমমন্দন। উল্টা হইলে মন্দন, আপ হইলে ত্বরণ। দেন এটা শেষ, আমাদের স্মরণ আর সময়ের গ্রাফগুলো শেষ। এবার আসি আমরা বেগ এবং সময়ের গ্রাফ। আচ্ছা, বেগ, বেগ একক কি মিটার পার সেকেন্ড লিখে রাখছি, যে সময়, সময় হচ্ছে কি সেকেন্ড। এবং এইখানে দেখো তো বেগের কোনো আপ ডাউন হয়েছে না, বেগ একটা সমানভাবে মানে একটা সমান স্থানে থেকে এরকম চলে যাচ্ছে না, বাড়েও নাই কমেও নাই। দ্যাট মিনস এটা কি কিসে আছে, সমবেগে আছে। পরেরটা দেখো বেগ সময়, কিন্তু বেগটা এখন এরকমভাবে মারছে না, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের মতো। তাহলে আমরা একটু দেখি তো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কীভাবে বানানো যায়। এই যে এইখানে দেখো, এটার ঘাত 1, এটার ঘাত 1, হ্যাঁ, বেগ এবং সময়ের, এই জন্য মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা আরেকটু বুঝতে চাই, হ্যাঁ, উই নিড টু বি প্রো। তাহলে আমরা এখন বেগ কোন অ্যাক্সিস বরাবর রাখছি, ওয়াই। তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি ওয়াই। আমি একটু অন্য কালি দিই না, তাহলে হয়তো তোমরা ভালো বুঝবা। এখানে এই বেগের আমরা লিখলাম ওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর লিখছি, আর সময়কে আমি দিলাম এক্স, আর এ হচ্ছে আমাদের কি এম, আর ইউর মান যদি আমি 0 ধরে নেই তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, পুলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, ইউর মান তো আমি 0 ধরছি, আমি যদি 0 না ধরতাম, তাহলে কিন্তু এখানে আরেকটা পার্ট থাকতো, সেটাকে আমরা বলি সি, যদি আমি 0 না ধরতাম। এবং সি মানে কি জানো, ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ। তাহলে আদিবেগ যখন 0 না হয় তখন সেটা মূল বিন্দু দিয়ে যাবে না, বরঞ্চ সেটা দেখা যাবে এরকম ওয়াই অক্ষরে একটা অংশ ছেদ করে দেন যাবে। ওকে, সরলরেখা পড়লে আই হোপ পারবা। দেন পরেরটা আসো, সমতরণের গ্রাফ যদি এরকম উপরে ওঠে, সমমন্দনের গ্রাফ এরকম নিচের দিকে নামবে। এবং অবশ্যই সমমন্দন যখন হয় তখন অবশ্যই প্রথমে একটা ভেলোসিটি থাকে, ধরো 10 ছিল, 10 থেকে কমে 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 1 0 এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা বেগ 10 থেকে এরকম কমে কমে নিচের দিকে যাবে। আর এটা তো বুঝোই, ত্বরণ আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে সময়, এটা দেখো একদম কোনো আপ ডাউন নাই, দ্যাট মিনস এটা কিসের গ্রাফ, সমতরণের গ্রাফ। এবার আসো আমরা পরন্ত বস্তু নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। তো আমরা নবম দশম শ্রেণীতে যেটা পড়ি, পরন্ত বস্তু মানে হচ্ছে ছেড়ে দেওয়া। ধরো আমার এখানে মার্কারটা আছে, আমি জাস্ট এভাবে ধরবো, ঠাস করে ছেড়ে দিব। ওকে, আর এটা হচ্ছে ছুঁড়ে মারা, এভাবে ধরে এরকম নিচের দিকে এরকম ছুঁড়ে মারা। আমরা কিন্তু ছুঁড়ে মারবো না, আমরা কি করব, জাস্ট ছেড়ে দিব। সো আমরা একটু দেখাই তোমাকে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে এই একটা বস্তু আছে, এই বস্তুটাকে উপর থেকে জাস্ট আমরা মুক্তভাবে ছেড়ে দিব, মুক্তভাবে পরন্ত বস্তু। আর মুক্তভাবে যখন পরন্ত বস্তু থাকে তখন ওর ওপরে শুধু একটা টানই কাজ করে, বা ওর ত্বরণটা শুধু হয় কি জি, অভিকর্ষ ত্বরণ। কিন্তু আমি যখন একটা বস্তুকে এরকম নিচের দিকে ছুঁড়ে দিব তখন জি তো আসি, প্লাস আমি যে একটা বেগ দিলাম সেই ভেলোসিটির কারণে কিন্তু সে একটা ত্বরণ পাবে, তখন কিন্তু ত্বরণটা অ্যাডিশনালি বাড়বে, আরও বেশি হবে, ঠিক না? আচ্ছা, তো এখন এই বস্তুর আদিবেগ কি, 0। এই বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, ওর শেষ বেগেও নিচের দিকে কাজ করতেছে, বেগ একটা ভেক্টর রাশি, দিক বলতে হবে। আর জি তো অলওয়েজ নিচের দিকেই কাজ করে, তাই না? আর এইচ হচ্ছে এই উচ্চতা। তো আমরা যদি সূত্র বলি তাহলে হবে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এবং ইউর মান 0। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউর মান কি 0। তুমি যখন এমসিকিউ করবা বা সামনে ম্যাথ করবা তখন কিন্তু এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবা। তো এটা 0 হলে তুমি সরাসরি লিখতে পারতে ভি ইকুয়াল জিটি, যদি একটা বস্তু জাস্ট পড়ে যায়। প্লাস কেন হইলো, কারণ ভি এর দিক যেই দিকে, জি এর দিকও সেই দিকে। ইউর দিকটা তো এখানে আমাদের ম্যাটারই করে না, কারণ ইউ তো 0। আবার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, এখানেও কিন্তু ইউর মান 0, তাহলে সরাসরি লিখতে পারতে ভি স্কোয়ার ইকুয়াল 2gh, এবং তুমি দেখবা আলটিমেটলি সেটাই লিখতে হয়। দেন এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে ইউর মান 0 হওয়ার কারণে ইউ ইন্টু টি ইকুয়াল টু 0ই হয়, তাই না? তাহলে আমার এখানে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার হবে, এটা স্কোয়ার। ওকে, এখন আসো যদি খাড়া উপরের দিকে আমি নিক্ষেপ করি, তাহলে দেখো বস্তুটা হচ্ছে এই। তো একটা বস্তু তুমি যখন উপরের দিকে নিক্ষেপ করবে, ধরো আমার হাতে এই বস্তুটা আছে, আমি বস্তুটাকে উপরে নিক্ষেপ করব। তা আমি হাত ধরে এরকমভাবে বলতেছি যে ওট উঠে যা। এই মার্কার কি উঠে কোনোদিন যাবে উপরে? যাবে না।
তাহলে আমার কি করতে হবে, উপরের দিকে অবশ্যই একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের মাধ্যমে আমি আসলে কি দিলাম, ওর একটা বেগ দিলাম, রাইট? তাহলে অবশ্যই এখানে ইউ কি থাকবে, মাস্ট থাকবে। উপরের দিকে নিক্ষেপ করতে হলে আদিবেগ মাস্ট, এবং শেষ বেগটাও তার উপরের দিকে কাজ করতেছে, কাজ করতে 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 একটা সময় এখানে যায় ভেলোসিটি জিরো হবে। বাট আমি কিন্তু ভেলোসিটি সরাসরি জিরো বলতে পারবো না। কেন পারবো না? আমি তো সর্বোচ্চ উচ্চতা হিসাব নাও করতে পারি, আমি তো এই মুহূর্তেও হিসাব করতে পারি, এই মুহূর্তেও হিসাব করতে পারি। তো এই মুহূর্তে যদি আমি বলি তাহলে এই মুহূর্তের বেগ, আবার এই মুহূর্তে যদি বলি এই মুহূর্তের বেগ, আর আদিবেগ হচ্ছে আমি যখন নিক্ষেপ করব তখন, এবং আদিবেগটা প্রতিনিয়ত হ্রাস পাইতে থাকবে, রাইট? এবং শেষ বেগে কনভার্ট হবে। তুমি দেখো ইউ আমার উপরের দিকে, ভিও আমার উপরের দিকে, জি কিন্তু নিচের দিকে, তাই না? তো ইউ উপরের দিকের হওয়ার কারণে যেহেতু বেগ ভেক্টর রাশি, এটাকে যদি আমি প্লাস ধরি তাহলে ভিও কি আমার প্লাস, কারণ তাদের দিক সেম। কিন্তু জি কিন্তু অন্য দিকে, তাই জি এর চিহ্ন কি হবে, মাইনাস। এবং দেখো ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এই মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে জি এর দিকটা বিপরীত দিকে। ঠিক সেমভাবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস টু জি, সেখানে আবার ইউরে ধুম করে টান মেরা শূন্য দিয়ে লিখে দিও না, বেশি প্রো হইতে গেলে ঝামেলা, এখানে কিন্তু ইউ মাস্ট আছে। আবার 3 নম্বরে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আরেকটা প্রশ্ন আমাদের থাকে যে আচ্ছা বস্তু তো এরকম উপরের দিকে উঠলো, কি হবে যদি বস্তু উপরে উঠে আবার নিচের দিকে পড়ে? ধরো এই বস্তুটাকে আমরা উপরে মারলাম, বস্তু এই পজিশনে গেল, যাওয়ার পরে বস্তুটা আবার এখন নিচের দিকে মুভ করতেছে, তখন আমাদের সূত্রগুলো কি হবে? একদম মাথার মধ্যে গেঁথে রাখো, সূত্র সেম জিনিসই হবে। আচ্ছা কেন সেম জিনিস হইল? উত্তর হচ্ছে যখন তুমি ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি একটা দিয়ে বুঝাই, তো এখানে তুমি সবগুলা ভ্যালু বসানোর পরে যদি ভি এর মান দেখো পজিটিভ, তার মানে ইউর দিক যেই দিকে, ভি এর দিকও কি সেই দিকে আছে, তার মানে বস্তু এখনো ঘুইরা পড়া শুরু করে নাই। আমাদের ম্যাথ আছে, ম্যাথের যখন সলভ করবো তখন তুমি এই বিষয়টা আরও ক্লিয়ার হবা। এখন ভি এর মান তুমি যদি দেখো ইউ মাইনাস জিটি বসানোর পরে ভি এর মানটা নেগেটিভ আসছে, নেগেটিভ মানে ম্যাথ তোমারে বলে দিছে কি ভি এর মানটা এখানে নেগেটিভ। নেগেটিভ মানে কি, ইউর মান ছিল পজিটিভ, ভি আসছে নেগেটিভ, তাহলে ভি কি এর উপরের দিকে না, ভি তখন নিচের দিকে। তখন বস্তু মানে তখন সূত্রই তোমাকে বা ম্যাথমেটিক্সে তোমাকে বলে দিবে বস্তুটা আসলে নিচের দিকে পড়তেছে। বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার উপরে যায় আবার নিচে পড়লে সেম কাহিনী, সেম সূত্রই হবে। ওকে, আবার শুধু উপরে নিক্ষেপ করলেও সেম সূত্রই হয়। আচ্ছা তারপরে আমাদের কিছু শর্টকাট আছে, শর্টকাটগুলো আমি প্রেফার করবো তোমরা অ্যাপ্লাই করবা না, শর্টকাট অ্যাপ্লাই করবা না, মানে শর্টকাট শিখে রাখো, এমসিকিউতে অ্যাপ্লাই করো বাট সিকিউতে অ্যাপ্লাই করো না। অনেকে তোমার অনেক কিছু বুঝাইতে পারে যে কেন অ্যাপ্লাই করবো না, এগুলো তো প্রমাণ থেকে আসছে, হ্যান হাবি যাবি। মনে রেখো বেসিক বয়সটাই বেসিকের, ঠিক আছে? তুমি যখন ছোট সময় গুণ শিখছিলা, গুণ করতে শিখছিলা, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করা অবৈধ ছিল তোমার জন্য, তাই না? তুমি 6-7ও মনে হয় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, আমি যতটুকু জানি। কেন দেয় না? তারা কি তোমাকে প্রযুক্তি থেকে দূরে রাখতে চায়? কেন, গুণ কি ক্যালকুলেটর করা যায় না? অবশ্যই যায়, কিন্তু তারা কেন দিচ্ছে না? কারণ বেসিকটা স্ট্রং করতে হয় আগে, দেন তুমি শর্টকাট অ্যাপ্লাই করবা। তুমি আর একটু বড় হও, শর্টকাটটা শিখে রাখো, ইন্টারে উইটা দেখবা ওইগুলো তুমি সূত্র হিসেবে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, সো শর্টকাটটা কি? সেটা হচ্ছে ধরো আমি এইচ ম্যাক্স বের করতে চাই। এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স মানে কি? সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা একটা মাইনাস দেখে তো বুঝতেই পারতেছো আমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতায় আমাদের এই লাস্ট ভেলোসিটি কত? লাস্ট ভেলোসিটি 0 না, তাহলে আমি এখানে কি পাবো? ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ ম্যাক্স। তাহলে আমি যদি এই 2g এমজি না তো জি এইচ ম্যাক্স, এটাকে বাম পাশে আনি, তাহলে ডান পাশে থাকবে ইউ স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি বলতে পারি এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার, আর 2g গুণ অবস্থা ছিল তাহলে ডিভাইডেড বাই 2g। তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতার সূত্র, ঠিক আছে? এইভাবেই আসছে আর কি, মূল সূত্র দেখে আসে। আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত? সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করলাম, বস্তু এই সর্বোচ্চ উচ্চতায় উঠলো, উঠতে তার কতটুকু টাইম লাগছে সেটা হচ্ছে টি, সেটা আমি ধরো বের করতে চাই। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠলে ভি কি 0, তাহলে এখানে থাকবে ইউ মাইনাস জিটি। দেন তুমি কি করবা? জিটি ইকুয়াল টু লিখতে পারো ইউ, তাহলে সুতরাং টি ইকুয়াল টু কি হয়? ইউ বাই জি। তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। মনে রাখবা একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে, আবার বস্তু সেখান থেকে মাটিতে পড়তে সেম সময়টাই লাগে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি বিচরণকাল বা উড্ডয়নকাল, এই উড্ডয়নকাল কথাটা ভালো করে মনে রেখো। উড্ডয়নকালের অনেকে মনে করে যে বস্তুটা শুধু উপরে উঠলো, না, বস্তু যদি শুধু উপরে ওঠে তাহলে সেটাকে আমরা বলি উত্থানকাল, ঠিক আছে? মানে আপ। আর যখন সে পড়ে যায় তখন সেটাকে আমরা বলি পতনকাল, মানে ডাউন। আপ এবং ডাউন দুইটা মিলে হয় উড্ডয়নকাল বা বিচরণকাল। তাহলে তুমি আপ পাবা কত? ইউ বাই জি। তুমি ডাউন পাবা কত? তাও ইউ বাই জি। কেন? ওই যে বললাম যত সময় উপরে উঠবে তত সময়ই সে নিচে নামে। তাহলে তুমি যদি দুইটা যোগ করো, লসাগু করলে নিচে হবে জি আর উপরে হবে কি 2u। আচ্ছা এটাকে কি আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু ইউ বাই জি, আর ইউ বাই জি মানে কি ছিল 2 ইন্টু টি। তাহলে মনে রেখো বিচরণকালের সূত্র বড় হাতের টি ইকুয়াল ছোট হাতের
t/2 বা 2t। ওকে, এবার আসো আমাদের এই পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা গ্রাফ নিয়ে আমরা একটু বেশি আলোচনা করতে চাই। এটাও অনেক সময় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে একটা বস্তু আমরা উপরে মারলাম, বস্তু উপরে উঠে আবার নিচে পড়লো, তখন তার গ্রাফটা কেমন হবে। বস্তু যখন আমরা উপরে মারি তখন বস্তুর বেগ প্রতিনিয়ত কমে, যেহেতু বেগ প্রতিনিয়ত কমে তাহলে তার গ্রাফটা কোন পর্যন্ত হওয়া উচিত, এতটুকু হওয়া উচিত, যে প্রতিনিয়ত বেগের পরিমাণটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, বস্তু এখন উপরে উঠে আবার যখন নিচে পড়তেছে তখন বস্তুর বেগ আবার প্রতিনিয়ত শূন্য হবে না বাড়বে? উত্তর হচ্ছে বাড়বে, কারণ বেগ যখন শূন্য হয়েছে তখন সে সর্বোচ্চ পজিশনে। এখন যখন সে নিচের দিকে পড়া শুরু করবে এই ভেলোসিটিটা প্রতিনিয়ত বাড়বে। তখন আমাদের মাথায় শয়তান বুদ্ধি দেয় যে বাড়লে তাহলে আমি আবার কি করব, এখান থেকে এরকম উপরের দিকে উঠবো। ভুল। কেন ভুল? কারণ বেগ একটা কি রাশি, ভেক্টর রাশি। তুমি যদি উপরে ওঠো তাহলে ডিরেকশনটা সেম হয়ে যায়। উপরের দিকে যদি আমি প্লাস ভি ধরি তাহলে নিচের দিকটা কি, মাইনাস ভি। তাহলে আমি তো উপরের দিকে যখন উপরে উঠছি তখন ভিকে প্লাস ধরছিলাম, কিন্তু যখন আমি নিচে নামতেছি তখন কি আর ভি প্লাস? উত্তর হচ্ছে না, মাইনাস। এই মাইনাস মানে বেগ কমে যাচ্ছে না, এই মাইনাস মানে বেগের ডিরেকশন উল্টা। তাহলে এই দিকে দেওয়া যাবে না, তখন দেখো আমরা এই দিকেই দিব, এই যে টি ডাউন লেখা আছে। ওকে, তখন এই সারফেস মানে এখানে যতটুকু আছে এটা হচ্ছে কি নিচের দিকে পড়ার জন্য, এখান থেকে এতটুকু, আর এখান থেকে এতটুকু হচ্ছে উপরের দিকে ওঠার জন্য। এটা হচ্ছে একটা বস্তুর বিচরণকালের গ্রাফ। এইবার আমরা শুরু করছি একটা সারণী দিয়ে ম্যাথ। তো এখানে একটা সারণী দেওয়া আছে এবং আমি চেষ্টা করছি মানে একটা সারণীর মধ্যে সবগুলো কোশ্চেন নিয়ে আসার যেগুলো আসতে পারে। তো এটা বুঝলেই তুমি এই সারণী রিলেটেড সকল প্রবলেমগুলো দেখবে একদম মানে সিম্পলি সলভ করে ফেলতে পারবা। সো আমি প্রথমে একটু সারণীটা তোমাকে বুঝাই। এটা একটা গাড়ির বেগ এবং সময় এর সারণী দেওয়া হয়েছে এবং উপরে দেখো সময়গুলো লেখা আছে এবং সময়ের একক হবে সেকেন্ড এবং বেগের একক হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এখানে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা সময় 0, 5, 10 মানে সময়টা প্রতিনিয়ত 5 5 5 5 করে একটা মানে টাইম গ্যাপ দিয়েছে। এবং আমাদেরকে এখানে লেখা, যদি বেগের দিকে আমরা তাকাই তাহলে দেখো বেগ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, তারপর আবার 30 থেকে 30। তাহলে আমরা বলতে পারি এই যে 0 থেকে এই 30 পর্যন্ত, এই 30 পর্যন্ত কি ছিল, সমত্বরণ ছিল। কেমনে সমত্বরণ ছিল বুঝলা? সমত্বরণ বোঝার উপায় হচ্ছে দেখো বেগের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা সেম। 0 থেকে 10 কত বাড়ছে, 10, আবার 10 থেকে 20 কত বাড়ছে, 10, আবার 20 থেকে 30 কত বাড়ছে, 10। তাহলে এখানে কি আছে, সমত্বরণ আছে। আচ্ছা, একটু লিখে রাখি। তারপরে হচ্ছে 30 থেকে 30, এই 30 থেকে এই 30, এতটুকু এতটুকু আবার কিসে আছে বলো তো, সমবেগে। তাহলে 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কি করছে, সমবেগে চলছে। তাহলে এইখানে সমবেগ, যেখানে গিয়ে শেষ করবা সেখান থেকে আবার শুরু করবা, মানে এক জায়গা থেকে শেষ হয়ে আবার সেখান থেকে সে চলা শুরু করলো, এরকম বিষয়টা আর কি। তো আবার এই 30 থেকে আবার এই 35 পর্যন্ত, এইখানে সেই যে 20 থেকে আবার 25 সেকেন্ড, এই 35 সেকেন্ড পর্যন্ত তার ভেলোসিটি দেখো প্রতিনিয়ত কম ছিল। 30 থেকে 20, 20 থেকে 10, 10 থেকে 0, 10 10 করে কমতেছে। তাহলে এটা আবার কি, সমমন্দন। এই লাল কালি দিয়ে লিখলাম। আচ্ছা, সমমন্দন। ওকে, সো আমরা এখন ম্যাথগুলো সলভ করব। আমাকে এখন বললো গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মনে রাখবা এরকম ক্রমবাচক নাম্বার যখন দিবে, যেমন ষষ্ঠ সেকেন্ড, সপ্তম সেকেন্ড, তখন যততম বলবে তত থেকে তার আগের সংখ্যাটা বিয়োগ দিতে হয়। অর্থাৎ ষষ্ঠ বললে তুমি প্রথমে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা, দেন 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা, দেন 2টা বিয়োগ করবা। এখন তোমাদেরকে কি করে জানো, একটা শর্টকাট শিখায়। অনেক ভাইয়া আপুরা আছে যারা কি করে, একটা শর্টকাট শিখায়। শর্টকাট কি, s = u + ½ a 2t - 1 ইউজ করবা না, ইউজ করবাই না। কেন করবা না? ওই যে বললাম, বেসিকের বয়সে বেশি পাকনামি করতে গেলে কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে, পাকনামি করার বয়সে পাকনামি করতে হবে। আর যখন তুমি ইন্টার উঠবা তখন অ্যাপ্লাই করো, বাট এখন অ্যাপ্লাই করো না। ঠিক আছে, কারণ সরাসরি সূত্রটা আমাদের বইয়ে নাই। তো আমরা কি করব, বেসিক নিয়মই সলভ করব। প্রথমে 6 সেকেন্ডেরটা বের করব, দেন 5 সেকেন্ডেরটা বের করব, দেন বিয়োগ করে দিব, শেষ। একটু কষ্ট না হলে বেশি হইলো, বাট মার্কটা তো অ্যাকুরেট, মার্কটা তো পাবো। দেন আমার যদি বললো হয় নবম সেকেন্ডে, তাহলে আমি প্রথমে 9 সেকেন্ড বের করবো, দেন 8 সেকেন্ড বের করবো, দেন বিয়োগ করে দিব, ডান। তা এখন আসো, ষষ্ঠ সেকেন্ডে বলছে, তা আমি দেখতেছি ষষ্ঠ সেকেন্ডটা তো এইখানে না, 5 থেকে 10-এর মধ্যেই তো আছে। এবং এই পথটা, এই 0 থেকে একদম 30 পর্যন্ত এই পথটা গাড়িটা কি করছে, সমত্বরণে চলছে। তাহলে সমত্বরণে চললে আমি তার ত্বরণটা বের করে ফেলতে পারি। তাহলে ত্বরণের সূত্র কি ছিল, a = v - u/t। তুমি একদম 0 থেকে এই 30 পর্যন্ত চিন্তা করো। তাহলে এই থেকে এ পর্যন্ত লাস্ট ভেলোসিটি কত, 30, আর আগের ভেলোসিটি কত, 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 30 - 0 ডিভাইডেড বাই এই 30 পর্যন্ত তুমি চলতে সময় লাগছে কত, 0 থেকে 15, মানে 15 সেকেন্ড টাইম লাগছে। তাহলে আমি বলতে পারি যে 15 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তো আমরা লিখি।
লিখলাম, বাট এই লেখাটাকে আরেকটু বেশি উন্নত করা যায়, মানে আরেকটু হাই প্রোফাইল করা যায়। সেটা হচ্ছে তুমি যদি উপরে মানে ডেফিনেট করে বলে দাও, ধরো 1 নম্বরটা এখানে না দিয়ে 1 নম্বর এইখানে, এবং উপরে আমরা এভাবে বলে দিছি 0 থেকে 15 সেকেন্ড কোলন দিয়ে আমরা লিখলাম সমতরণে চলে। এই যে লেখাটা লিখলাম, এই লেখা দিয়ে তোমার বেসিকটা টিচারের কাছে আরেকটু বেশি স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, রিকমেন্ডেশন অনুসারে তুমি দেখবা মার্ক আগের থেকে একটু বেশিই পাবা, বা তোমার ভুল হওয়ার চান্সটা অনেক কমে যাবে। আচ্ছা, সো আমি তো এখানে ত্বরণ পাইলাম, তো আমি ত্বরণ পাইলে আমি এখন 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তাহলে আমরা বলতে পারি না 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখানে লিখে দিই 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কত হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ কত? 6 সেকেন্ডে যখন শুরু করলে আদিবেগ তো এটা শূন্যই, তাই না? তাহলে এটা তো 0 প্লাস হাফ, এর মান কত? 2, আর টাইম কত? 6 সেকেন্ড। তাহলে 6 স্কোয়ার, হাফ মানে হাফের সাথে ওই 2 কাটা যাবে, তাহলে এখানে হবে 36 মিটার। আবার 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি অদু লিখছি, অদু মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, শর্টকাট। দেন হচ্ছে S5, তুমি আবার এটা লেখো না, ঠিক আছে, মাইন্ড ইট। তাহলে এখানে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমি একটা কাজ করতে পারতাম, এখানে যত 6 সেকেন্ড না, টাইমের সাথে আমি 6 বসাই দিলাম, তাহলে আরেকটু বেশি মানে প্র্যাকটিক্যাল হলো বিষয়টা। আবার এখানে আমি 5 বসাই দিলাম, তো এটা তো 0 প্লাস হাফ 2 এর 2, আর এখানে হবে 5 সেকেন্ডের 5 স্কোয়ার, 2 কাটা, তাহলে এখানে আমি পাবো কত? 25 মিটার। আচ্ছা, তাহলে তুমি বলো S6 মানে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা আমি কি বললাম তোমাকে? 6 সেকেন্ডেরটা থেকে 5 সেকেন্ডেরটা বিয়োগ করতে হবে। তাহলে 6 সেকেন্ডে ছিল 36 মাইনাস 25, কত আসবে? 11 মিটার। এটাই উত্তর। নেক্সট কোশ্চেনটা সলভ করি। গাড়িটির প্রথম 25 সেকেন্ডে, তাহলে প্রথম 25 সেকেন্ড কোথা থেকে? এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এইখান থেকে এই পর্যন্ত কি কি ছিল? বলছে দূরত্ব অতিক্রম। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখো, এখান থেকে এই পর্যন্ত তুমি চলছো কি? সমতরণে। দেন এই 30 থেকে 15 থেকে 20 পর্যন্ত তুমি সমবেগে। দেন 20 থেকে 25 পর্যন্ত তুমি আবার সমমন্দনে, মানে 3টা স্টেপ। তাহলে প্রথমে আমি 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত বাইর করতে চাই, ঠিক আছে? 25 সেকেন্ড টোটাল বাইর করতে হবে। তাহলে আমরা লিখবো 0 থেকে 15 সেকেন্ড, লেখা কোলন দিয়ে পাশে লিখবো সমতরণে চলে, সমতরণে চলে। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা বাইর করবো। আমি প্রথমে এ দিয়ে বাইর করে দেখাই। ওই যে আমরা সূত্র শিখলাম 4 নম্বর সমীকরণটা S = U + V/2 × T, তুমি সেটা দিয়েও সলভ করতে পারবা, বাট আমি প্রথমে তোমাকে এ বাইর করে দেখাই, ঠিক আছে, যাতে একটু বেসিকটা স্ট্রং হয়। তাহলে V - U/T, তাহলে এখানে শেষ বেগ হচ্ছে 30 - 0 / 15 = 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে তুমি যে দূরত্ব পাবা S1, সেটা কি হবে? UT প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তো এখানে ইউর মান 0, কারণ এখানে আদিবেগটা এই অবস্থায় আদিবেগ কত ছিল? 0। 0 থেকে তুমি কোথায় গেছো? 30-তে গেছো। তাহলে এখানে 0 প্লাস হাফ, এর মান হচ্ছে 2, আর টাইমের মান কত? এই দেখো 0 থেকে 15 সেকেন্ড, তার মানে 15 হচ্ছে তোমার টাইম। 2 কাটা, 15 স্কোয়ার করলে মনে হয় 225, দেখি তো 225, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে 15কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 225 মিটার। দেন আমরা 15 থেকে কত সেকেন্ড পর চলছিলাম? 15 থেকে 20 পর্যন্ত আমরা সমবেগে চলছি, এইটা। তাহলে আমরা লিখবো 15 থেকে 20 সেকেন্ড, লেখা আমরা এই পাশে লিখে দিব সমবেগে চলে, সমবেগে চলে। এই বলো, সমবেগে কি এ আছে? না, সমবেগে কি নাই? এ নাই, A = 0। তাহলে আমরা এখন এখানে সূত্র বসাবো কি? S = VT, সমবেগের সূত্র। তাহলে বেগ কত ছিল? 30, এবং টাইম কত ছিল? 15 থেকে 20, তাহলে কত টাইম? 5 সেকেন্ড টাইম। তাহলে আমরা বলবো 5, 15 থেকে 20 বিয়োগ দাও, 5 পাবা। 3 × 5 = 15, দ্যাট মিনস 150 মিটার। আচ্ছা, তারপরে 20 থেকে আমি কত সেকেন্ড নেবো? 25, কারণ আমার তো 25 সেকেন্ডের বাইর করতে হবে। তাহলে 20 থেকে 25, তাহলে আমরা লিখবো 20 থেকে 25 সেকেন্ডে বস্তু কি চলছে? সমমন্দনে চলে। তাহলে সমমন্দনে চললে এ বাইর করো তো। এ সমান কি? V - U/T। তাহলে V কত? 25 সেকেন্ডের বেগ হচ্ছে 20, আর আদিবেগ হবে কি? তার আগেরটায়, কারণ তুমি সময় ধরছো কিন্তু 20 থেকে 25। তাহলে 25 সেকেন্ডেরটা হচ্ছে V, আর 20 সেকেন্ডের হচ্ছে কি? আদিবেগ U। তাহলে আদিবেগ কত? 30। টাইম কত? 20 থেকে 25-এর মধ্যে 5 সেকেন্ড। তাহলে আমাদের এখানে আসবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটার জন্য আমরা আবার S বাইর করতে পারি। এটা S2 ছিল, হ্যাঁ। তাহলে S3 সমান কি হবে? UT প্লাস হাফ
এটি স্কোয়ার। এখন তোমার মনে হইতে পারে যে আমাদের এখানে তো -2 আসছে, আমি কেন প্লাস দিয়ে করলাম? প্লাসই বসাইছি, এর মান যখন বসাবো তখন মাইনাস চিহ্ন দিয়ে দিব, তাহলে আমার আর কোনো ভেজাল হবে না। ওকে, অনেকে কী করে জানো, এখানে মাইনাস দিয়ে সূত্র লেখে আবার এর মানও মাইনাস বসায়, তাহলে কিন্তু একদম গেছে, অঙ্ক জল্লা গেছে। ওকে, এই জন্য এটা করবা না। আদিবেগ কিন্তু ছিল, আদিবেগ কত ছিল? 30। তাহলে আমরা বলবো 30 ইন্টু টাইম কত? 5 সেকেন্ড, 5 প্লাস হাফ এ মানে কি -2 ইন্টু 5 টি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে আমরা যদি করি 30 ইন্টু 5, হ্যাঁ এটা তো মাইনাস হবে, -25, 125 আসে। তাহলে এখানে আসতেছে 125 মিটার। এই তাহলে বলো S1 S2 আর S3 যোগ করলে আমি কি পেয়ে যাব? প্রথম 25 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব না? তাহলে আমরা এখানেই লিখি, সুতরাং প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 S2 S3। তাহলে S1 এর মান আসছে কত? 225 প্লাস 150 প্লাস 125 কত আসে? 500 আসবে মনে হয়। 225 150 125, হ্যাঁ 500। বাঙালি তো, আমরা আরেকবার চেক করি। তাহলে 150 মিটার হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা সলভ করি। বললো গাড়িটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে বেগ সময়, বেগ বনাম সময় বলতে পারি। তো আমরা কি করব? প্রথমেই গ্রাফের জন্য একটা ছক এঁকে নিলাম এরকম। তাহলে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার উপরেরটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন আমাদের বেগ বলছে আগে না, তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কারে দিব? বেগ দিব। ঠিক আছে, আমরা পাশে লিখে দিলাম মিটার পার সেকেন্ড। আর এখানে দিব আমরা সময়কে, তাই আমরা এখানে লিখলাম সময় একক হচ্ছে কি? সেকেন্ড। আমাকে বলছে লেখচিত্র আঁকো, তো লেখচিত্র আমরা আঁকবো। তো আমরা তো আগেই শিখছি না, এটা হচ্ছে কি? সমত্বরণ, তারপরে সমবেগ, তারপরে পুরোটা হবে কি? সমমন্দন। আচ্ছা, তাহলে সমবেগ, সমবেগ, সমত্বরণ, সমমন্দন বোঝার একটা উপায় কি? সেটা হচ্ছে ত্বরণটা বের করা। তাহলে আমরা কি করবো জানো? আমরা এখানে ত্বরণটা বের করব। তো তুমি এরকম লিখে নিও, হ্যাঁ, 0 থেকে 15 সেকেন্ড, তারপরে সমত্বরণে চলে। দেন তুমি ত্বরণটা একটু বের করে দেখাইলা, ত্বরণ কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটু আগে আমরা বের করছিলাম। দেন আবার তুমি লিখবা 15 থেকে 20 সেকেন্ড কিসে চলে? সমবেগে চলে। তাহলে সমবেগে চলছে, এই কারণে ত্বরণ কি ছিল? 0 মিটার পার সেকেন্ড। তো এইটা কি করবা? একটু ঘুরে লিখবা। যেমন সমত্বরণে চলে, এটা তুমি কেমনে বুঝলা? এই ত্বরণ বাইর করে বুঝলা। এটা সমবেগে চলে কেমনে বুঝলা? এই ত্বরণ বাইর করে বুঝলা। ত্বরণ যেহেতু 0, তাহলে সেটা কি হচ্ছে? সমবেগই চলতেছে। আবার পরেরটা 20 থেকে 35 সেকেন্ড, তাহলে আমরা এখানে বলতে পারি 20 থেকে 35 সেকেন্ড। ঠিক আছে, আমরা ত্বরণটা আগে বাইর করবো। ত্বরণ দেখবা -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর বলবা কি? তাহলে এটা সমমন্দনে চলে। তাইলে আমরা যদি বেগের এটা আঁকার চেষ্টা করি, তাহলে প্রথমটা সমত্বরণে যেহেতু চলে, সমত্বরণের গ্রাফটা এরকম হয়, রাইট? যেহেতু 0 থেকে শুরু হয়েছে, তাই এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, আদিবেগ 0। দেন আমি কিছু একটা টাইম সমবেগে চলছি, দেন পরের টাইমটা আমি আবার সমমন্দনে চলছি। সো আমরা এখানে একটু ডিনোট করতে পারি। এই যে রেখাটা, এই বরাবর, এই 0 থেকে, এটা হচ্ছে 0 থেকে কত সেকেন্ড? 15 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখলাম 15। আবার এইখানে এই পর্যন্ত আমাদের কি ছিল? সমবেগ কত? 20 পর্যন্ত। আর 20 থেকে 35 পর্যন্ত এটা ছিল আমাদের সমমন্দন। এই তো গ্রাফ শেষ। তুমি এই পাশে সর্বোচ্চ বেগ কত ছিল? সর্বোচ্চ বেগ 30। তাহলে এখানে তুমি 30 লিখে দিতে পারো। তারপর এখানেও জাস্ট ডিনোট করে দিবা, এখানে এগুলো এরকম ডিনোট করে দিবা, খেলা শেষ। গাড়িটির ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। খুবই সিম্পল। ত্বরণ একটু আগে আমরা বাইর করছি, তো আমরা এভাবে লেখচিত্র রাখবো। এই বরাবর আমি রাখলাম সময় সেকেন্ডে, আর এই বরাবর আমি রাখলাম ত্বরণ। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো ত্বরণ সময় লেখচিত্র রাখো। আমি আর কি বলবো, তোমার পারবে আশা করি। 0 থেকে 15 পর্যন্ত তোমার ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন 15 থেকে 20 পর্যন্ত তোমার ত্বরণ ছিল কত? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু আগে আমরা বাইর করছি, এবং এটা সমত্বরণ। এটা তুমি তো জানো সমবেগে ছিল, ত্বরণ 0 দেখে। আবার 20 থেকে 35 পর্যন্ত ত্বরণ ছিল -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে ত্বরণ প্রথমে 2 ছিল, ধরো এই হচ্ছে 2, ঠিক আছে, আর এটা তো মূল বিন্দু 0। তাহলে ত্বরণ প্রথমে 2 ছিল, তারপরে ত্বরণটা 0 হয়ে গেল। এখানে ত্বরণ ছিল 2 নেই, তাহলে তো এইভাবে থাকবে, দেন নিচের দিকে নামবে, দেন সামনের দিকে যাবে। তাহলে এইখান থেকে এখানে এটা হচ্ছে 15, এটা হচ্ছে কত? 20। এই 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত দেখো কোনো ত্বরণ নাই, 0। তারপরে আবার কি হলো? সেটা ঋণাত্মক দিকে এরকম গেল। কিন্তু এইখানে
মনে হইতে পারে যে এটা কি এভাবে মিশাবো কিনা, উত্তর হচ্ছে না। কারণ উপরের দিকে তুমি যখন উঠাবা তখন সেটা প্রকাশ করে যে ত্বরণ আবার উপরের দিকে বাড়তেছে। না, ত্বরণ তো উপরের দিকে বাড়ার সম্ভাবনাই নেই, কারণ লাস্টে একটা সময় গাড়িটা কি হয়েছে, থেমে গেছে। আর এটা কি আমরা রাখতেছি ত্বরণ আর সময়ের লেখচিত্র। আমি যদি আবার এটা উপরে উঠাই তার মানে বোঝা যাবে ত্বরণ আবার উপরের দিকে বাড়তেছে, ত্বরণ তো বাড়েই নাই। ঠিক আছে, আচ্ছা, তো এইখানেই তুমি ডিনোট টিনোট করে দিও। এটা হচ্ছে সমত্বরণ, এটা হচ্ছে সমমন্দন, আর এখানে ছিল কি ত্বরণ 0। সারণীটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমি একটু যদি গ্রাফে তোমাকে বুঝিয়ে দিই, আমাকে বলা হলো ওপিডি এবং এবিসি পথে দুইটা মোটরসাইকেল চলতেছে। ওপিডি মানে হচ্ছে এই যে দেখো ও পি ডি, মানে এই সরল রেখাটা। আর আরেকটা হচ্ছে এবিসি, এবিসি মানে হচ্ছে এ থেকে বি দেন বি থেকে সি। এই পথে, এরকম পথে দুইটা মোটরসাইকেল চলতেছে, এবং এই বরাবর হচ্ছে আমাদের সময় এবং এই বরাবর হচ্ছে আমাদের বেগ। ওকে, সো ওপিডি পথে যে চলতেছে, মানে এই লাইন বরাবর যে মোটরসাইকেল চলতেছে, এই মোটরসাইকেলের আদি বেগ কিন্তু 0, এবং এই মোটরসাইকেলের শেষ বেগ কত, 45। ঠিক আছে, এবং দুইটা গাড়ি কত পর্যন্ত চলছে দেখো, 30 সেকেন্ড চলছে। দুইটা গাড়ি 30 সেকেন্ড চলছে। প্রথম প্রশ্ন বুঝো, বলছে ওপিডি পথের পি বিন্দুতে বেগের মান কত। তাহলে ওপিডি পথের ত্বরণটা আমি আগে বের করে ফেলি। তাহলে ওপিডি পথে কি সমত্বরণে ছিল না, তাহলে এক নম্বরে আমি বলতে পারি এরকম যে ওপিডি পথ সমান সমত্বরণে চলে। তাহলে ওপিডি পথে সমত্বরণে চলে, ত্বরণের সূত্র কি, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি লাস্ট ভেলোসিটি কত ছিল, ডি প্রান্তে 45, তাহলে এখানে হবে 45 মাইনাস আদিবেগ ছিল 0, এই পয়েন্টে ছিল, ডিভাইডেড বাই টাইম। এইখান থেকে এই ডি পথে যেতে তোমার টাইম লাগছে 30 সেকেন্ড। তাহলে আমরা এটাকে 30 দিয়ে কি করব, ভাগ করব। 30 দিয়ে ভাগ করলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইলা। দেন তুমি শেষ বেগ বের করতে পারো। ভি ইকুয়াল কি ছিল, ইউ প্লাস এটি, আদিবেগ তো 0, এর মান হচ্ছে 1.5 ইনটু টাইম। টাইম কোনটা দিবা, তুমি পি বিন্দুতে চাও, দেখো বলা আছে পি বিন্দুতে, তাহলে পি বিন্দু পর্যন্ত তোমার টাইম কত, 25 সেকেন্ড। 25 সেকেন্ড, তাহলে জাস্ট তুমি 25 বসাই দিবা। ওকে, তো 25 ইনটু 1.5, তাহলে আমাদের আসবে 37.5 মিটার পার সেকেন্ড। ওকে, দেন হচ্ছে আমরা 2 নম্বরটা করি। ওএক্স এর মান বের করতে বলছে। দেখো ওএক্স, এই হচ্ছে ওএক্স। ওএক্স কি সময় না, তার মানে এখানে আমার সময়টা বের করতে হবে। এখানে আমার আদিবেগ 0 এবং আমার শেষ বেগ হচ্ছে 7.5। তাহলে 2 নম্বরে আমরা সরাসরি ত্বরণের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ত্বরণের সূত্র কি ছিল, ভি মাইনাস ইউ বাই টি। এই টাইমটাই মূলত কি ওএক্স, রাইট। তো ওএক্স পথে যদি আমি টাইম বের করি, টি ওএক্স সমান কি হবে, ভি মাইনাস ইউ বাই এ। তো এইখানে তো ত্বরণটা সমত্বরণ, তাহলে ত্বরণটা ফিক্স থাকবে, এবং ত্বরণটা আমরা আগে বের করছিলাম 1.5, তাহলে ত্বরণ হবে 1.5। শেষ ভেলোসিটি হচ্ছে 7.5, যেহেতু তুমি ওএক্স এরটা নিচ্ছ তাই এটার ভেলোসিটি নিতে হবে মাইনাস 0। তাহলে 7.5 কে যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে আসবে 5, তাহলে 5 সেকেন্ড। তাহলে ওএক্স এর ভ্যালু কত হবে, 5 সেকেন্ড। ওকে, তারপর এটা দেখো আমাকে বলছে এবি অংশের ত্বরণ নির্ণয় করো। তাহলে এ থেকে বি, এবি অংশ তাহলে সমত্বরণ। তাহলে আমরা এখন 3 নম্বরটা করি। তাহলে এবি অংশের ত্বরণ কি হবে, এ এবি দিলাম আমরা, হ্যাঁ, তাহলে কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। ভি কত, এইখান থেকে এতটুকু নিয়ে তুমি কাজ করতেছো। ওকে, তো এতটুকুতে লাস্ট ভেলোসিটি 30, আদিবেগ হচ্ছে 15। তাহলে এখানে হবে 30 মাইনাস 15 ডিভাইডেড বাই টাইম। এখান থেকে এতটুকু যেতে তোমার টাইম লাগছে 10 সেকেন্ড, তাহলে এখানে হবে ডিভাইডেড বাই 10। 15 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। 4 নম্বরটা যদি আমরা করি, 4 নম্বরে বললো ওপিডি এবং এবিসি পথে গমনকারী কোন মোটরসাইকেলটা বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে ওপিডি পথে, ওপিডি এই যে সোজা পথে যে মোটরসাইকেলটা গেছে সেটা কি সমত্বরণে গেছে না। তাহলে সমত্বরণের একটা লজিক তোমাকে শিখেছিলাম যে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইনটু পি। তুমি তো জানো এ দিয়েও করতে পারো, আবার এছাড়াও কি বের করতে পারো। তো আমরা এছাড়া বের করে দেখাই। তো এস ওপিডি, ওপিডি পথে আমি দূরত্ব বের করতেছি, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইনটু কি টাইম। আদিবেগ 0, শেষ বেগ কত, ওপিডি পথে 45, মানে পুরাটা নিচ্ছি, ডিভাইডেড বাই 2। আর টাইম, এই যে ওপিডি পথে সর্বমোট সময় লাগছে তোমার 30 সেকেন্ড, তাহলে 30, তাহলে 45 15 30 675 মিটার, রাইট। পরেরটা আসে এবার এবিসি পথে। এবিসি পথে গমনকারী, এবিসি পথে কিন্তু প্রথমে ছিল সমত্বরণ, দেন হচ্ছে সমবেগ। তাহলে আমরা এখানে লিখে নিব যে এবিসি পথে, এবিসি পথে, আর এখানে লিখে নিই এটা ওপিডি পথে। এগুলো লিখলে মানে লেখাটা সুন্দরভাবে গোছানো থাকে এবং পরীক্ষক যিনি তার দেখতে কি হয়, ইজি হয়। তো এখন এবিসি পথে দুইটা দূরত্ব হবে, একটা হবে এস এবি। এস এবি পথে বস্তুটা যেহেতু সমত্বরণে ছিল, তাহলে সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করো, ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি।
তাহলে আদি বেগ কত ছিল 15 এবং শেষ বেগ কত ছিল 30। তাহলে 15 প্লাস 30, বেগ কিন্তু বাম পাশে লেখা, ওকে? যতটুকু পথ নিবা ততটুকু নিয়ে কাজ করবা। 2 ইন্টু এইখান থেকে এখানে আসতে আমার সময় লাগছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে আমাদের এখানে কত আসবে? 25 10 5 225, 225 মিটার। আবার এস আমরা এবার বাইর করবো কি? বিসি। তাহলে বিসি পথে সে কি সমবেগে ছিল না? সমবেগে ছিল, দেখো বিসি পথে সমবেগে, উইচ গ্রাফ শিখেছি। তাহলে বিসি পথে যেহেতু সমবেগ, তাহলে ভিটি হবে ভি কত? 30 কি একদম কনস্ট্যান্ট, 30 তে গেছে বিসি পথে, তাহলে 30 ইন্টু এখানে সময়, এই বি থেকে সি তে সময় দেখো 10 থেকে 30, তাহলে সময় লাগছে কত? 20 সেকেন্ড। 10 থেকে 30 পর্যন্ত চলছে, তাহলে মধ্যবর্তী সময় 20 সেকেন্ড। তাহলে 20 3 দুগুণে 6 600, তাহলে এখানে হবে 600 মিটার। তাহলে এবিসি পথে টোটাল দূরত্ব কত হবে? এস এবিসি সমান 600 প্লাস 225 সমান 600 825 মিটার। তাহলে দেখো ওপিডি পথে গেছে 675 মিটার, ওপিডি পথের মোটরসাইকেল, আর এবিসি পথে যে মোটরসাইকেল চলছে সে গেছে কত? 825 মিটার। ওকে, তাহলে বলছে কি কোন সাইকেলটা বেশি বেশি দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা বলতে পারি এবিসি পথে যে মোটরসাইকেল চলছে সে সবচেয়ে বেশি দূরত্ব কি হবে? অতিক্রম করবে। ওকে, এবার দেখো আমরা পরন্ত বস্তুর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো এখানে দুইটা জিনিসই আছে, একটা বস্তু এখানে ছিল, এই বিন্দু থেকে আমরা এরকম ছেড়ে দিলাম বস্তুটাকে। তো বস্তুকে যখন ছেড়ে দিলাম তখন বস্তুটা মুক্তভাবে পড়তেছিল। আবার এইখান থেকে আমরা একটা বস্তুকে এরকম উপরের দিকে নিক্ষেপ করছি, সেটা ছিল, তার ভেলোসিটি ছিল 19.6 মিটার পার সেকেন্ড। এবং তোমরা আমি বিশ্বাস করি তোমরা জানো যে মুক্তভাবে যে বস্তুকে আমরা ছেড়ে দিছি সে বস্তুর আদিবেগ কিন্তু শূন্য। কারণ একটা বস্তুকে তুমি যখন মুক্তভাবে ছেড়ে দিবা তখন কিন্তু তার আদিবেগ 0। আর একটা হচ্ছে ছুড়ে দেওয়ার ছেড়ে দেওয়া এক জিনিস না। সো আমরা যদি পড়ি একটু, তাহলে লেখা আছে এই বিন্দু হতে একটা বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে এবং বি বিন্দু থেকে একটা বস্তুকে এই বিন্দুর দিকে মুক্তভাবে একই সময় ছেড়ে দেওয়া হলো। এইটাই হচ্ছে বি বিন্দুটা। ওকে, এই হচ্ছে বি বিন্দুটা। সো এখান থেকে আমরা ছেড়ে দিলাম, তারপরে বললো যে একটা বস্তুকে এই বিন্দুর দিকে মুক্তভাবে একই সময় ছেড়ে দেওয়া হলো। ঠিক ওই মুহূর্তে সি বিন্দু হতে একজন লোক এই বিন্দুর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। আচ্ছা, সো আমাদের প্রথম প্রশ্ন যে বি বিন্দু হতে পরন্ত বস্তুর 3 সেকেন্ড পরে বেগ কত? তো বি বিন্দু হতে যে বস্তুটা পড়তেছে 3 সেকেন্ড পরে আমার বেগ চাইছে, তাহলে সেটা তো কখনোই আদিবেগ হবে না, তাই না? সেটা শেষ বেগ, কারণ আদিবেগ তো শূন্য। তাহলে আমরা কি বলতে পারি যে 1 নম্বরের ক্ষেত্রে যেহেতু বস্তু পড়তেছে তাহলে ইউ প্লাস জিটির ফর্মুলা। আচ্ছা, আদিবেগ কত? শূন্য, তাহলে আমরা বলতে পারি জি ইন্টু টি। তাহলে জি কত? 9.8। আর সময় কতটুকু সময় বলছে? 3 সেকেন্ড পরে। তাহলে আমরা কি করব? 3 গুণ করব। তাহলে এটার সাথে 3 গুণ করলে কত হয়? 29.4 মিটার পার সেকেন্ড। তাহলে 29.4 মিটার পার সেকেন্ড হচ্ছে 3 সেকেন্ড পরে তার লাস্ট মানে ভেলোসিটি, শেষ বেগ। 2 নম্বর দেখো ভূমি স্পর্শ করার মুহূর্তে বি বিন্দু হতে পরন্ত বস্তুটির বেগ কত? তাহলে 2 নম্বরটাও আমাদের বেগ চাইছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এখন ভি এর সূত্র কি? দুইটা, একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। তো আমার এখানে তো টাইম নাই, এখানে কিন্তু টাইম ছিল, তাই আমি টাইমের সূত্র অ্যাপ্লাই করছি। কিন্তু এখানে তো টাইম নেই, কিন্তু বি বিন্দু হতে যখন ভূমি স্পর্শ করতেছিল তখন কিন্তু তার যে উচ্চতা মানে 120 মিটার সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা সরাসরি ভি স্কোয়ারের ফর্মুলায় যেতে পারি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে বলো তো ভি সমান কি হবে? রুট ওভার, আচ্ছা ইউর মান তো শূন্য, রাইট? ইউর মান তো শূন্য, তাহলে আমার থাকবে কি? রুট ওভার 2gh। তাহলে রুট ওভার 2 9.8 আর এইচ কত? 120 মিটার। তাহলে আমাদের এটা যদি হিসাব করি তাহলে আমাদের আসবে 48.497 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা যদি 3 নম্বর প্রশ্ন দেখি, বলা হলো এই বিন্দু হতে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, সর্বোচ্চ কত উচ্চতায়? যেহেতু নিক্ষেপ করছি তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা বাইর করব, কিন্তু মনে রাখো শর্টকাট ব্যবহার করা যাবে না। ওকে, তুমি বের করে দেখাইতে হবে বেসিক নিয়মে। তো আমরা এইচ রিলেটেড, যেহেতু সর্বোচ্চ উচ্চতা চাইছে তাহলে এইচ রিলেটেড আমরা ভি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি -2gh। যদি আমি সর্বোচ্চ উচ্চতায় উঠি তাহলে আমার শেষ বেগ কত? 0 সমান এখন কি? যেহেতু সর্বোচ্চ উচ্চতা তাহলে আমরা লিখতে পারি এইচ হবে কি? ম্যাক্সিমাম, এইচ ম্যাক্স। তাহলে ইউ স্কোয়ার -2gh ম্যাক্স। তাহলে এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা সরাসরি লিখতে পারবো 2gh ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে এইখান থেকে এইচ ম্যাক্স সমান ইউ স্কোয়ার বাই 2g। ইউ স্কোয়ার মানে কি? 19.6 স্কোয়ার। দেখো
19.6 মিটার পার সেকেন্ড বেগে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে এখানে হবে 19.6 হলো স্কোয়ার ডিভাইডেড বাই 19.6, 9.8কে 2 গুণ করলে 19.6 হয়। তো একটা একটা কাইটা গেলে আমাদের এখানে থাকবে 19.6 মিটার। তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা। এখন যদি আমরা পরেরটা দেখি 4 নম্বরটা, যে এ বিন্দু হতে নিক্ষিপ্ত বস্তুর বিচরণকাল নির্ণয় করো। বিচরণকাল মানে কি? বিচরণকাল মানে হলো উত্থানকাল প্লাস পতনকাল, মানে বস্তু উঠবে দেন নামবে। তো আমার প্রথমে উচ্চতায় উঠতে যে সময় সেটা আমরা আগে বের করে ফেলি, ঠিক আছে? শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। তাহলে ভি ইকুয়াল সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময়, তাহলে আমরা কি বলবো? ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। কেন মাইনাস হয়েছে? কারণ তুমি নিক্ষেপ করছিলা। তাহলে তোমার আদি বেগ উপরের দিকে, শেষ বেগ উপরের দিকে, বাট জি কোন দিকে? নিচের দিকে, সো জি মাইনাস হবে। ওকে, তো এখন এই দিকে আমরা যদি টাইম বের করতে চাই, শেষ বেগ কত? 0, আদি বেগ তো একটা আছে, মাইনাস জিটি। আমরা কি ফর্মুলাটা বানায় নেই। তাহলে টি সমান কি লিখবা? ইউ বাই জি। তাহলে ইউ সমান কত ছিল? 19.6 ডিভাইডেড বাই 9.8। 9.8 19.6 এর মধ্যে 2 বার যায়, তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটা কি? বস্তুর মানে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়। তাহলে বিচরণকাল কি হবে? তাহলে আমরা বলতে পারি বিচরণকাল বড় হাতের টি সমান 2 ইন্টু টি, মানে উঠতে যতটুকু সময় লাগে নামতে ততটুকুই সময় লাগে। তাহলে আমরা 2 গুণ করতে পারি বা 2 বার যোগ করতে পারো, যা করো। তাহলে 2 ইন্টু 2, তাহলে আমাদের কত হবে? 4 সেকেন্ড। তাহলে বিচরণকাল হবে কি নিক্ষিপ্ত বস্তুটার? 4 সেকেন্ড। এবার দেখো আমরা 4 মার্কের কিছু প্রশ্ন নিয়েছি। সো এইখানে চিত্রটা একটু কারেকশন দেই, সেটা হচ্ছে এ বিন্দুটা এইখানে, হ্যাঁ এই বিন্দুটা এইখানে। মূলত জিনিসটা হচ্ছে এইখানে আমরা পাশে দেখাইছি 19.6, আসলে এইটাই হচ্ছে মূল বিন্দু। ওকে, উপর থেকে আমরা একটা বস্তু ছাড়লাম, নিচে পড়তেছে, আবার ঠিক সোজাসুজি নিচ থেকে আবার একটা বস্তু মারছি। এরকম না যে এই পাশের থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি, এরকম না। অর্থাৎ বি বিন্দুর যে বস্তুটা সে কিন্তু ওই এ বিন্দুতেই পড়ছে, আবার এই বিন্দু থেকেই একটা বস্তু আমরা উপরের দিকে মারছি, যাতে তোমরা সহজে বুঝো, এই জন্য আর কি একটু সরায় লেখা হয়েছে। ওকে, আচ্ছা, তো আমাকে বলা হলো যে প্রথম প্রশ্ন, সি বিন্দুর লোকটা এ ও বি বিন্দুর বস্তুদ্বয়কে ভূমি স্পর্শ করার পূর্বে ধরতে পারবে কিনা। বিষয়টা এরকম যে সি বিন্দুতে যে ব্যক্তি ছিল সে এই দিকে একটা দৌড় দিল, সে দৌড় দিছে 6 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তো 6 মিটার পার সেকেন্ড বেগে আইসা সে মূলত ওই বি বিন্দু যে বস্তু পড়তেছে সেটাকে ধরতে চায়। আবার এ বিন্দু থেকে, মানে এইটাই এই পয়েন্ট, এইখান থেকে তুমি যে বস্তু মারছো, বস্তু ওঠার পরে আবার যে বস্তু নিচের দিকে পড়লো সেটাকেই এই ব্যক্তিটা ধরতে চায়। এখন এই যে ব্যক্তির বেগ 6 মিটার পার সেকেন্ড, এখানে কিন্তু বলা হয় নাই যে এই 6 মিটার পার সেকেন্ড বেগ মানে আদি বেগ ছিল না শেষ বেগ ছিল, এরকম বলা হয় নাই। তাহলে তুমি ধরে নিবা সমবেগই ছিল। আচ্ছা, সো এখন সি বিন্দুর লোকটির যদি আমরা বাইর করি যে এই সি বিন্দু থেকে সে যখন এ পয়েন্টে আসছে, এই এ পয়েন্টে আসতে তার কতটুকু সময় লাগলো, এটা একটু আমরা বের করে মানে রাখতে চাই। তাহলে আমরা এখন 5 নম্বরে লিখতে পারি এরকম যে ব্যক্তির বেগ ব্যক্তির ক্ষেত্রে, হ্যাঁ ব্যক্তির ক্ষেত্রে পাশে এরকম দেখা দিতে পারো এ থেকে সি, মানে এ থেকে সে সি পয়েন্টে আসছে। তো এই ক্ষেত্রে আমরা সমবেগের সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু আমাকে বলা নাই এটা অসমবেগ। তো এস ইকুয়াল টু ভিটি। সো টাইম কি হবে? এস এর মান হচ্ছে 30, সি থেকে এই বিন্দুতে আসছে তুমি, তাহলে 30 ডিভাইডেড বাই আমাদের হবে ভি ভেলোসিটি। ভেলোসিটি ছিল কত? 6, তাহলে 5 6 30, তাহলে 5 সেকেন্ড লাগছে। তাহলে আমরা বলতে পারি সি বিন্দু থেকে এই ব্যক্তি এই বিন্দুতে আসছে, এই আসার সময়টা কত? 5 সেকেন্ড। এখন দেখো বলা হলো এ ও বি বিন্দুর বস্তুদ্বয়কে ভূমি স্পর্শ করার পূর্বে ধরতে পারবে কিনা, মানে ক্যাচ ধরতে পারবে কিনা। মানে বি যে বস্তুটা ছিল সে বস্তুটা এরকম নিচের দিকে পড়তেছে, তো এইটার এই পর্যন্ত আসতে কতটুকু টাইম লাগছে সেটা আমার বের করতে হবে। সেটা যদি এইটার থেকে বড় হয়, 5 সেকেন্ড থেকে বড় হয়, তাহলে সে ইজিলি ধরতে পারবে, কারণ সে তো এইখানে 5 সেকেন্ডে চলে আসছে, রাইট? আবার এই বিন্দু থেকে আমি যে বস্তুটাকে উপরের দিকে মারলাম, সে উপরে যায় আবার যখন নিচে ফিরে আসবে, সেই সময়টা যদি আমার 5 সেকেন্ড থেকে বেশি হয়, তাহলেও কিন্তু সে কি করতে পারবে? ক্যাচ ধরতে পারবে। আর না হলে বস্তু এরকম পড়ে যাবে, তারপর এরকম সে দৌড়ে আসবে। ওকে, এই পয়েন্ট থেকে বস্তুটাকে ছেড়ে দিব, রাইট? বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা এরকম মুক্তভাবে পড়বে, এবং এই পয়েন্টে আসতে কতটুকু টাইম লাগছে সেটা আমরা বের করতে চাই। তাহলে তুমি কি লিখবা? যে বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে, তো বি বিন্দুর ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করো, এইচ ইকুয়াল, যেহেতু তুমি মুক্তভাবে ছেড়ে দিছো তাহলে হাফ জিটি স্কোয়ার প্লাস হবে, এবং মুক্তভাবে ছাড়লে আদিবেগ যেহেতু 0, তাহলে ইউটির মানও কি হবে? 0। আচ্ছা, এখন আমরা সূত্রটা বানিয়ে নিই। তাহলে এইচ ইকুয়াল কি হবে? হাফ জিটি স্কোয়ার। এখন আমরা তো টাইম বাইর করবো, তাই না? তাহলে বাকি সব বাম পাশে নিয়ে আসো। তাহলে 2h
2 নিচে আসে, উপরে এসে 2h, আর জি নিচে চলে যাবে, আর স্কোয়ার এই পাশে আসলে রুট হবে। তাহলে কত হবে? টাইম। তাহলে আমাদের টাইম কত আসে? আমরা এখন ভ্যালু বসাই দিব। 2 ইন্টু এইচ এর মান হচ্ছে 120 ডিভাইডেড বাই 9.8, কত আসে? 2 ইন্টু 120 ডিভাইডেড বাই 9.8 রুট ওভার আনসার আমাদের আসে 4.95 সেকেন্ড। সো এখানে দেখো যে বি বিন্দুর বস্তুটা কিন্তু 4.95 সেকেন্ডে এইখানে পৌঁছে গেছে, আর আমাদের ব্যক্তি কিন্তু এইখান থেকে এই পয়েন্টে আসতে তার 5 সেকেন্ড টাইম লাগছে। তাহলে ও কি ধরতে পারবে? উত্তর হচ্ছে না, ধরতে পারবে না। তাহলে আমরা এখানে বলবো এটা আমরা টি এম দিয়ে রাখি, এম মানি ম্যান, ব্যক্তিরটা। তাহলে আমরা লিখবো এখানে টি ইজ লেস দ্যান টিএম, অর্থাৎ বি বিন্দুর বস্তুটা আগে পড়ে গেছে, অতএব ব্যক্তি বস্তুটি ধরতে পারবে না, বস্তুটি ধরতে পারবে না, রাইট। এবার দেখো পরেরটা হইলো যে এই বি বিন্দুটা আমরা বললাম যে বি বিন্দুর বস্তু ধরতে পারবে না, এ বিন্দুর বস্তুটা কি ধরতে পারবে ভূমি স্পর্শ করার পূর্বে? সো এ বিন্দুর বস্তু ধরতে পারবে কিনা আমরা এবার এটা বাইর করি। তাহলে বি বিন্দুটা ধরতে পারবে না, উঠে নিও। দেন আসি আমরা এ বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখবো এ বিন্দুর ক্ষেত্রে। তা এ বিন্দুর ক্ষেত্রে বস্তু কি হবে? উপরে উঠবে, বস্তু আবার নিচে নামবে, তাই না? উত্থানকাল পতনকাল। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতাতে উঠতে যে সময় সেটা একটু আগে বাইর করে দেখাইছি তোমাদেরকে। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে এটা 0, ইউ আছে, জিটি। তাহলে এখানে আমাদের টাইম কি হবে? টাইম সমান হবে ইউ বাই জি। ইউ কত ছিল? 19.6 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু 2 সেকেন্ড। বস্তু তো উঠবে আবার পড়বে, তাহলে উড্ডয়নকাল কত বা বিচরণকাল কত? এ বস্তু মানে এ বিন্দুর বস্তুটার। তাহলে আমরা বলবো বিচরণকাল বড় হাতের টি সমান 2 ইন্টু টি, অর্থাৎ 2 ইন্টু 2 সমান 4 সেকেন্ড, রাইট। তাহলে এ বিন্দু থেকে যে বস্তুকে আমি নিক্ষেপ করছি সেই বস্তুটা উপরে উঠে আবার পড়তে বিচরণকাল মানে টোটাল সময় লাগছে কত? 4 সেকেন্ড। আর আমার মেন যে ব্যক্তি দৌড়ে আইছে ওর সময় লাগছে কত? 5 সেকেন্ড। তাহলে ও কি ধরতে পারবে? উত্তর হচ্ছে না, ধরতে পারবে না। তাহলে আমরা এখানে লিখবো সেম ভাবে যে টি ইজ লেস দ্যান টি ম্যান। সুতরাং ব্যক্তিটি ওই বি বিন্দু এ বিন্দুর বস্তুটাকেও কি করতে পারবে না? ধরতে পারবে না। এটাই লিখে দেবা। পরেরটা আসো, বলা হলো ভূমি ছাড়া আর অন্য কোথাও এ ও বি বস্তুদ্বয় মিলিত হবে কি? ভূমি ছাড়া আর কোথাও মিলিত হবে কিনা। তো আমাকে প্রশ্ন করছে, আমরা চিন্তা করব যে মিলিত হয়, এটা ধরেই আমরা সলভ করব যে মিলিত হয়। তারপরে আমরা দেখবো আসলে গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না। তাহলে এইখানে ধরো একটা বস্তু ছিল বি পয়েন্টে, দেন বস্তুটা এরকম নিচের দিকে পড়তেছে। আর ঠিক সেম ভাবে এইখান থেকে একটা বস্তুকে আমরা কি করছি? উপরের দিকে নিক্ষেপ করছি, রাইট। আচ্ছা, তো এইখান থেকে এইখানকার যে উচ্চতা সেটা কত? 120 মিটার। তো আমরা ধরে নিচ্ছি এইখানে দুইজনের মধ্যে একটা সাক্ষাৎ হয়েছে, একজনের সাথে আরেকজনের কি হয়েছে? দেখা হয়েছে। এরকম মানে শাকিব খান পরে যাচ্ছে, অপু বিশ্বাস উপরের দিকে উঠতেছে, এরকম একটা সময় তাদের সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, তো এইখানে আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের এ বস্তু। তো এই বস্তুটা এক্স উচ্চতা যখন উঠছে তখন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে। আর এটার যেই দূরত্ব হবে তাহলে হবে 120 মাইনাস এক্স, এবং এক্ষেত্রে টাইমটা কি থাকবে? সমান থাকবে। মানে ওই বস্তুটা যেই সময় নিচে নেমে আসবে ঠিক ওই সময় এই বস্তুটা কতটুকু উপরে উঠলো ওইটাই হিসাব করতে হয়। সুতরাং টাইমটা কি? ফিক্স, টাইম একটাই থাকবে। আচ্ছা, তাহলে এখন বলো তো যে বি বস্তুর ক্ষেত্রে আমরা লিখি, মানে বি বিন্দুর ক্ষেত্রে বা বি বস্তুর ক্ষেত্রে যা লেখো, এখানে আমরা যদি এসবি বাইর করি তাহলে বি বস্তুটা মুক্তভাবে নিচে পড়ে যাচ্ছে না। তাহলে আদিবেগ তো শূন্য, আমরা আদিবেগটা লিখলাম না, আমরা সরাসরি লিখতে পারি হাফ জি টি স্কোয়ার। এইচ বি দিতে পারো, এইচ দেই, হ্যাঁ উচ্চতা যেহেতু। তাহলে এখানে এইচ কত হবে? 120 মাইনাস এক্স। তাহলে এখানে হবে 120 মাইনাস এক্স, আর হাফ ইন্টু 9.8 মানে কিন্তু 4.9। তাহলে 4.9 টি স্কোয়ার, এটা আমার 1 নং। ঠিক সেমভাবে এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে তাহলে এ বস্তুটা এইখান থেকে এখানে উঠছে না, এ বস্তুটা এইখান থেকে এতটুকু উঠছে, এটা এ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমাদের এখান থেকে এতটুকু কত হবে উচ্চতা? তাহলে সেমভাবে এইচ এ লেখো ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইচ এর মান কত হবে? এক্স। এখান থেকে এখানে উচ্চতা ছিল এক্স, এক্স 19.6 টি, কারণ দেখো 19.6 মিটার পার সেকেন্ড বেগে আমি উপরের দিকে মারছি। 19.6 টি মাইনাস হাফ ইন্টু
জি মানে কি 4.9 টি স্কোয়ার, এটা হচ্ছে 2 নং। এবার আমরা কি করব, 1 আর 2 যোগ করব। তাহলে আমরা করি 1 যোগ 2 নং ইমপ্লাই, যোগ করলে কি হবে, তাহলে 120 মাইনাস এক্স প্লাস এক্স, আগে বাম পাশ যোগ করলাম, ডান পাশে কি হবে 4.9 টি স্কোয়ার প্লাস 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার, 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার কাটা এক্স এক্স কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি 120 ইকুয়াল 19.6 টি। তাহলে এখান থেকে টাইম কত আসে, 120 ভাগ 19.6, আমাদের টাইম আসতেছে 6.123, 6.123 সেকেন্ড। এই সেকেন্ডটাকে মানে এখানে যে সময়টা আসছে সেটাকে তুমি 2 নঙে বসাও, 2 নঙে বসালে তুমি এক্স এর মানটা পাবা। তাহলে আমরা এখন একটু 2 নঙে বসাই, এখানে আমরা লিখি 2 নং ইমপ্লাই, তাহলে 2 নঙে যদি এক্স ইকুয়াল কি ছিল 19.6 আর টাইমের মানটা আমরা বসাই দিব 6.13 দিই, হ্যাঁ 13 মাইনাস 4.9 6.13 হোল স্কোয়ার, কত আসে আমরা একটু হিসাব করি, 19.6 ইন্টু 6.13 মাইনাস 4.9 ইন্টু 6.13 হোল স্কোয়ার, মানে স্কোয়ার, আমাদের আসতেছে মাইনাস 63.97। আচ্ছা উচ্চতা এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর উচ্চতা কত, মাইনাস 63, দূরত্ব কি নেগেটিভ হয়, দূরত্ব তো নেগেটিভ হবে না, কিন্তু এখানে কি করতেছে নেগেটিভ শো করতেছে, তার মানে ভূমির উপরে কোনো জায়গায় মিলিত হবে না, ভূমির নিচে মিলিত হবে, যারা যদি মাটির মধ্যে গর্ত থাকে গর্তের মধ্যে মিলিত হবে, তো গর্ত তো নাই। আর আমার প্রশ্ন হয়েছে বস্তুদ্বয় ভূমি ছাড়া আর অন্য কোথাও মিলিত হবে কিনা, ভূমি ছাড়া উপরের দিকে আর অন্য কোথাও মিলিত হবে না, ঠিক আছে। তো এটাই লিখে দেবা, এটা অগ্রহণযোগ্য একটা ভ্যালু, এরকম অগ্রহণযোগ্য লিখবা, লেখা তারপরে বলবা সুতরাং ভূমি থেকে অন্য কোথাও বস্তুটা কি হবে না, মিলিত হবে না। আমাদের পরের ম্যাথটা দেখো, 7 নম্বরটা বলা হলো ভূমি থেকে 15 মিটার উচ্চতায় এ বিন্দুর বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে 2 বার দেখা যাবে। তা আমরা একটু এটা বুঝতে চাই। তো ভূমি থেকে 15 মিটার উচ্চতায় এই বিন্দুর মানে এইখানে যে বস্তুটা ছিল এই যে বিন্দু নিচে থেকে যেটা আমরা মারছি 19.6 মিটার পার সেকেন্ড বেগে, সেটা আমরা 2টা বেগ দেখবো এরকম একটা ক্লেম করা হচ্ছে। তো আমরা আসলে দেখার চেষ্টা করি যে আসলে আমরা দেখবো কিনা। তো এখন একটু চিন্তা করো তো যে ভূমি থেকে তুমি যদি উপরের দিকে মারো তাহলে উচ্চতা কি হবে, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? আচ্ছা এখন আমরা যদি এইচ চিন্তা করি, এইচ কত হবে 15 মিটার, 15 মিটার উচ্চতা আমি চিন্তা করতেছি, তাহলে 15 মিটার উচ্চতা হলে এইচ এর ভ্যালু আমরা লিখলাম কত 15। আচ্ছা ইউ মানে কি আদিবেগ, আদিবেগ কত ছিল এটা 19.6, তাহলে আমরা এখানে লিখতে পারি 19.6 টি মাইনাস হাফ জি, জি মানে কি 9.8, 9.8 এর সাথে হাফ গুণ করলে কত হয় 4.9, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি 4.9 টি স্কোয়ার। ওকে, তো এইটাকে এক পাশে নিয়ে আসো, তাহলে 4.9 এর তুমি যদি বাম পাশে আনো তাহলে প্লাস 4.9 টি স্কোয়ার, এইটারও যদি বাম পাশে আনো তাহলে মাইনাস 19.6 টি প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে এইটা কি, এইটা একটা দ্বিঘাত সমীকরণ না? আর দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, এখানে সুতরাং দিয়ে আমরা টি বের করতে পারি, এবং এটা তুমি ক্যালকুলেটরে খুব ইজিলি বের করতে পারবা। কিভাবে, ক্যালকুলেটরের মুড অপশনে যাবা এবং সেখানে তুমি 5 নম্বরে দেখবা ইকুয়েশন লেখা আছে, তুমি 5 প্রেস করবা এবং দেখো এইখানে 3 নম্বরটার সাথে এই ইকুয়েশনটা মিলে যায়। এটা তোমার বের করে দেখানোর দরকার নেই, তুমি ক্যালকুলেটরে সরাসরি বের করবা। তো 3 নম্বরে যখন আমরা প্রেস করব তখন এ বি সি 3টা ভ্যালু আমাকে দিতে বলতেছে। 3টা ভ্যালু বলতে এই চলকের সাথে যেই সহগটা থাকে সেই সহগটা আমার দিতে হবে চিহ্ন সহগ। তাহলে এইটা কি 4.9, যেহেতু প্লাস আছে আমি আর চিহ্ন দিলাম না, তাহলে 4.9 দেন একটা ইকুয়াল প্রেস, দেন আছে কি মাইনাস 19.6, তাহলে আমরা মাইনাস 19.6 প্রেস, দেন হচ্ছে প্লাস 15, প্লাস থাকলে দেওয়া লাগে না প্লাস, তাহলে আমরা লিখলাম 15। আমরা যদি ইকুয়াল দেই তাহলে আমাদের প্রথমে একটা ভ্যালু আসে সেটা হচ্ছে 2.96, আরেকটা ভ্যালু আসবে, একটা আসতেছে 2.96 সেকেন্ড, আরেকটা ভ্যালু আসতেছে আমাদের 1.03, তাহলে 1.03 সেকেন্ড। দ্বিঘাত সমীকরণে আমরা কি পাইছি, 2টা ভ্যালু পাইছি, রাইট? তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা টাইম, তাহলে আমরা 2টা টাইমে কি পাবো, 2টা ভেলোসিটি পাবো না, 2টা ভেলোসিটি পাবো। আচ্ছা এখন বিষয়টা একটু চিন্তা করো, তাহলে 2টা ভেলোসিটি কি হবে, আমরা যদি v1 লিখি তাহলে আমরা এখানে t1 মানে এই টিটা বসাবো, আবার v2 যখন লিখবো তখন আবার দ্বিতীয় টাইমটা বসাবো। ওকে, তাহলে v1 ইকুয়াল u মাইনাস কি হবে gt1। আচ্ছা ইউর মান কত 19.6 মাইনাস 4.9
ইন্টু কত হবে 1.03। আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো 9.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একটা ভেলোসিটি। আবার তুমি যদি ভি2 বলো তাহলে ভি2 সমান কি হবে ইউ মাইনাস জি টি টু। তাহলে এখন কি হবে 19.6 মাইনাস 4.9, এটা হচ্ছে আমার জি এর ভ্যালু, ভুল করলাম, ভুল হইল ভ্যালুটা। ওকে, তো আমার এখানে টি এর দুইটা মান আসছে, একটা হচ্ছে 1.03 সেকেন্ড আর একটা হচ্ছে 2.96 সেকেন্ড। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে v1 বের করি, মানে এই সময়ের জন্য আমার লাস্ট ভেলোসিটি কত, তাহলে কি হবে u মাইনাস জি টি ওয়ান। তাহলে ইউর মান কত 19.6 মাইনাস 9.8 ইন্টু টি ওয়ানের মান হচ্ছে 1.03। তাহলে এটা দিলে আমরা পাবো 9.5 সেকেন্ড, মিটার পার সেকেন্ড, যেহেতু ভেলোসিটি। ঠিক সেমভাবে আমরা যদি ভি2 বাইর করি তাহলে আমরা পাবো ইউ মাইনাস জি টি টু। তাহলে এখানে হবে 19.6 মাইনাস 9.8 ইন্টু 2.96। এইখানে আমরা পাবো মাইনাস 9.5 মিটার পার সেকেন্ড। একটা দেখো প্লাস 9.5 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে মাইনাস 9.5 মিটার পার সেকেন্ড। এটা আসলে কি নির্দেশ করে এটা একটু বুঝায় বলি। এটা নির্দেশ করে যে আমি যখন বস্তুটাকে উপরের দিকে মারলাম, একটু ডায়াগ্রামটা দেখো, আমি যখন বস্তুটাকে এরকম ভূমি থেকে বস্তুটাকে এরকম উপরের দিকে মারলাম, এরকম উপরে, তো ধরো এইখানে হচ্ছে 15 মিটার উচ্চতা, এইটুকু কত 15 মিটার উচ্চতা। যখন আমি উপরের দিকে বস্তুকে মারলাম তখন আদিবেগ উপরের দিকে কাজ করতেছে, রাইট? আদিবেগটা উপরের দিকে, আর জি এর দিক কোন দিকে, নিচের দিকে। এবং যখন উপরের দিকে উঠতেছে তখন ভি কোন দিকে, উপরের দিকেই আছে, রাইট? তাহলে এই 15 মিটার উচ্চতায় এখানে আমি যে ভেলোসিটিটা পাবো বা শেষ বেগটা পাবো সেটা হচ্ছে কত 9.5, পজিটিভ মান আসবে, রাইট? আচ্ছা, এখন এটা যখন উপরে উঠছে, উপরে ওঠার পর আবার সে কি করবে, নিচের দিকে পড়া শুরু করবে না? নিচের দিকে পড়া শুরু করার পর আবারও তো ঠিক সে এই পজিশনেই আছে, মানে 15 মিটার উচ্চতায় আছে, কিন্তু এখানে ভেলোসিটিটা কোন দিকে, নিচের দিকে, আদিবেগের উল্টা দিকে। এবং তুমি দেখো সেখানে কিন্তু ভেলোসিটি অটোমেটিক নেগেটিভ শো করছে। তাহলে যখন সে পজিটিভ ছিল তখন সেটা উপরের দিকের 15 মিটার উচ্চতায় লাস্ট ভেলোসিটি কত, যখন সে মাইনাস 9.5 শো করতেছে, মান সেম হইলেও দিক কিন্তু ভিন্ন, তখন উপরে উঠায় নিচের দিকে যখন পড়তেছে, নিচের দিকে পড়ার মুহূর্তে এই 15 মিটার উচ্চতায় তার ভেলোসিটি কত, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এই 15 মিটার উচ্চতায়, এই 15 মিটার উচ্চতায় আমরা ভেলোসিটি পাবো, কিন্তু ভেলোসিটির মান সমান হলেও দিক যেহেতু ভিন্ন, তাহলে আমরা কি করব, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বেগ আমরা দুইবার দেখব, তাই না? ভিন্ন বেগ দেখব, একটা হচ্ছে প্লাস 9.5, একটা হচ্ছে মাইনাস 9.5। সো তুমি এটা লিখে দিবা যে ভি1 ও ভি2 এর মান সমান হলেও দিক কি, বিপরীত। আর দিক বিপরীত হওয়ার কারণে পুরা জিনিসটা কি আমরা কি করব, আলাদা হিসাবে চিন্তা করব। ওকে শিক্ষার্থীরা, আমরা একদম লাস্ট একটা ম্যাথে আছি। তো এখানে দেখো আমরা একটু পরিচিত করাই দিই। এই বিন্দুতে একটা গাড়ি ছিল, এই অবস্থানে একটা গাড়ি 108 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার থাকলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। সো এটার জেনারেল নিয়মটা কি, জেনারেল নিয়ম হচ্ছে যেহেতু কিলোমিটার, তাহলে 108কে 1000 দিয়ে গুণ করবা, ডিভাইডেড বাই আওয়ার, আওয়ার মানে কি 3600 সেকেন্ড, তাহলে 3600 দিয়ে ভাগ দিবা। তো তোমাকে একটা শর্ট টেকনিক বলে দেই, তুমি এই 108-এর সাথে 5/18 গুণ দিবা। কত গুণ দিবা, 5/18 গুণ দিলে সরাসরি মান চলে আসবে। এটা মুখস্থ করে ফেলবা, হ্যাঁ, যে কিলোমিটার পার আওয়ারে থাকলে 5/18 গুণ দিব, তাহলে মিটার পার সেকেন্ডে চলে যাবে। ওকে, সো এখানে বলা আছে এত কিলোমিটার পার আওয়ার সমবেগে যাচ্ছে, আর বি অবস্থানে, এই বি অবস্থানে আরেকটা গাড়ি ছিল যেটা স্থির অবস্থান থেকে, তাহলে বি অবস্থানে যেটা ছিল সেটার আদিবেগটা কত, 0, আমরা এগুলো লিখে রাখি। আর এটার সাথে 5/18 গুণ দিলে এটার আমরা বেগটা মিটার পার সেকেন্ডে পাবো। তাহলে আমরা যদি 108 ইন্টু 5 ডিভাইডেড বাই 18 দিই, তাহলে এটা হচ্ছে 30। তাহলে এইটার মিনিং হচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এটার আদিবেগ 0 ছিল, আর এটা হচ্ছে ত্বরণ, এই ত্বরণে কি করতেছে, এই বস্তুটা যাচ্ছে, আচ্ছা ভালো কথা, সমত্বরণে যাচ্ছে, ফাইন। আমাকে বললো এই অবস্থান হতে 100 মিটার যেতে কত সময় লাগবে। তো এই অবস্থান থেকে যে গাড়িটা চলতেছিল সেটা সমবেগে চলতেছিল, তো সমবেগে চললে, এক নম্বরটা সমবেগে চললে এস ইকুয়াল কি হবে, বিটি। তাহলে আমাকে কি বলছে,
যে কত সময়, তাহলে টাইম বের করতে হবে। তাহলে টি সমান কি হবে, এস বাই ভি। এস কত, 100 মিটার। তুমি কত মিটার যাইতে চাও, 100 মিটার। আর ভেলোসিটি, এটা যেহেতু সমবেগ, ভেলোসিটি ফিক্স থাকবে 30। অবশ্যই কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। 5/18 দিয়ে গুণ করো, যেই কথা। 1000/36 করো, সেম কথা। তাহলে এখানে 30 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 100 ভাগ 30 আমাদের আসতেছে 3.33। তাহলে 3.33 সেকেন্ড। শেষ। 2 নম্বরটা আসো, বললো যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটার বেগ সমান হবে। আচ্ছা, এটার বেগ কি চেঞ্জ হবে? এ অবস্থানে যে বস্তু ছিল তার বেগ কি চেঞ্জ হবে? উত্তর হচ্ছে না, কারণ সে কি ছিল, সমবেগে ছিল। তাইলে এটার যে 30 মিটার পার সেকেন্ড বেগ, সেই বেগটা বি কখন অর্জন করছে সেটাই আমাদের বের করতে হবে, যে কত সময় পরে। যখন বি বস্তুটা 30 মিটার পার সেকেন্ড হবে, যেই সময় পরে হবে, সে তখনই তো আমরা বলবো যে গাড়ি দুটার বেগ কি হয়েছে, সমান হয়েছে। কারণ এরটার তো আর চেঞ্জ হবে না, তাহলে বিটাই 30 মিটার পার সেকেন্ড হইতে হবে। আচ্ছা, তাহলে বির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আচ্ছা, এটার আদিবেগ কত ছিল, 0, তাই না? কারণ স্থির অবস্থান থেকে বলে দিছে বি বস্তুটা। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল এটি, ত্বরণ আছে যেহেতু। তাহলে আমরা বাইর করবো কি, টাইম। তাহলে ভি বাই এ, রাইট? তাহলে ভি কত, ভেলোসিটি কত হইতে হবে, ওই যে 30। যেহেতু বেগ সমান হইতে হবে, এর বেগের তো তুমি কমাইতে পারবে না, যেহেতু সমবেগ ছিল। 30 মানে 30 আছে। তাহলে ভেলোসিটি কত হইতে হবে, 30। এটা কিন্তু বি বস্তুর জন্য বের করতেছি, বি অবস্থানে যে তার জন্য বের করতেছি, ঠিক না? কিন্তু তার বেগ কত হইতে হবে, 30 হইতে হবে। এই 30 হইতে কত সময় লাগে সেটা বের করতেছি। আর তার ত্বরণ তো দেওয়াই আছে 5। তাহলে এটা হবে 6 সেকেন্ড। ওকে, তাহলে 6 সেকেন্ড পর গাড়ি দুইটার কি হবে, বেগ সমান হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, বলা হইলো বি অবস্থানে গাড়ি কত দূরত্ব অতিক্রম করার পর উভয় গাড়ির বেগ সমান হবে। তাহলে এখন দূরত্ব বলছে, তাহলে দূরত্ব আমরা বের করলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু আদিবেগ 0, তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল 2as। আবার যেহেতু কি বলছে, কত দূরত্ব, দূরত্ব বের করতে হবে, তাহলে আমরা এখানে বলতে পারি এস সমান ভি স্কোয়ার বাই 2a। ভি মানে কত, 30 স্কোয়ার। কেন? কারণ ওই যে উভয় গাড়ির বেগ সমান হইতে হবে, এটার বেগ তো ফিক্স 30। তাহলে এই বেগটাই কি হইতে হবে, বি গাড়িটা অর্জন করতে হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 5। ঠিক আছে, তাহলে 30 স্কোয়ার ডিভাইডেড বাই 10, 90। তাহলে আমরা কত বলবো, 90 মিটার। তাহলে 90 মিটার পরে বি অবস্থান থেকে গাড়িটা যদি 90 মিটার অতিক্রম করে, তখনই দেখা যাবে উভয় গাড়ির বেগটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট অঙ্কটা দেখি আমরা। যাত্রাপথে গাড়ি দুইটা একাধিকবার মিলিত হতে পারবে কিনা। তো তুমি প্রথমেই এরকম টাইপের কোশ্চেনে ডায়াগ্রামটা আঁকবা। তো এইখানে আমার এই বস্তুটা ছিল, সে এরকম চলতেছে, ঠিক আছে, এবং এদের কাজ হচ্ছে সি পয়েন্টে যাওয়া, রাইট? তো এইখানে আমাদের একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বি। এখান থেকে বি বস্তুটা যাত্রা শুরু করছে। তো চিন্তা করো, বি বস্তু ধরো এখান থেকে এতটুকু এক্স, এক্স পর্যন্ত গেছে ধরলাম, কোনো একটা জায়গায়। এটা সি না, সি ধরো আরো দূরে, কথার কথা আরো দূরে। তো আমরা ধরলাম এক্স পর্যন্ত গেছে, যাওয়ার পরেই তাদের সাথে কি হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। তাদের সাথে কি হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে এক্স পর্যন্ত যাওয়ার পরে। তো বি যদি এক্স অতিক্রম কইরা ধরো এখানে দেখা হয়, তাহলে এ কতটুকু অতিক্রম করবে, এর এইখান থেকে এই পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত কত ছিল, 30 না? তাহলে এ কিন্তু এখান থেকে এইখানে যাওয়ার জন্য 30 প্লাস এক্স দূরত্ব অতিক্রম করতে হবে, রাইট? তো এখন আমরা এটাই লিখব যে বি গাড়ির ক্ষেত্রে, বি গাড়ির ক্ষেত্রে S1 সমান কি হবে, এক্স। আর আচ্ছা, এটাকে আমরা আরেকটু লিখে রাখি, সেটা কি হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? তাহলে এখানে যেহেতু আদিবেগ 0, বি গাড়ির আদিবেগ কি 0, তাহলে এখানে আমাদের থাকতেছে এর মান তো 5, তাই না? সমতরণে চলছে। তাহলে 5-এর 2 দিয়ে ভাগ করো, 2 5 হলে কত হবে, 2.5 টি স্কোয়ার। তাহলে এখানে এক্স ইকুয়াল 2.5 টি স্কোয়ার। আর এ গাড়ির ক্ষেত্রে S2 সমান কি হবে, 30 প্লাস এক্স। আচ্ছা, 30 প্লাস এক্স মানে কি, 30 প্লাস এক্স কথার মানে হচ্ছে ভিটি। কেন, সমবেগে চলতেছিল বস্তুটা। তো আমরা এখান থেকে আর কি ক্যালকুলেশনটা করতে পারি। তাহলে 30-র মতন 30, আর এক্সের বদলে কি বসানো যায়, 2.5 টি স্কোয়ার। ভি তার ভেলোসিটি কত ছিল, 30, তাহলে 30 টি। তাহলে আমরা যদি এটাকে দ্বিঘাত সমীকরণ বানাই, -30t প্লাস 30 সমান 0। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেটরের মোড অপশনে চলে যাব। দেন আমরা 5 নম্বর ইকুয়েশন, দেন 3 নম্বর, সেখানে আমরা ভ্যালুগুলো দিব, 2.5 -30
প্লাস 30 দিলে আমাদের টি এর দুইটা ভ্যালু আসে। টি ইকুয়াল একটা ভ্যালু হচ্ছে 10.89 সেকেন্ড কমা আর এটা কি আসবে 1.101 সেকেন্ড। তাহলে দেখো দুইটা টাইম আসছে এবং দুইটা টাইমই কি ধনাত্মক না? দুইটা টাইমই ধনাত্মক বাস্তব মান এবং অবাস্তব সময় না, মাইনাস আসলে সেটা বাদ দিতাম। যেহেতু দুইটা টাইমই কি বাস্তব, সুতরাং তাদের একাধিকবার কি হবে, একাধিকবার বস্তু যেটা মিলিত হবে। একবার মিলিত হবে এত সেকেন্ড পরে, আবার মিলিত হবে এত সেকেন্ড পরে। ওকে, এখন যদি নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্ক হচ্ছে বলা হলো গাড়ি দুটির মাঝে কোনটি আগে সি বিন্দুতে পৌঁছাবে। তো এ বিন্দুর গাড়িটা আগে সি বিন্দুতে পৌঁছাবে নাকি বি বিন্দুর গাড়ি আগে সি বিন্দুতে পৌঁছাবে। ওকে, আমরা বাইর করব। তো এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স কিন্তু 800 মিটার, রাইট? এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স কত? 800। আর বি থেকে সি পর্যন্ত ডিস্টেন্স কিন্তু 770, কেন 30 মিটার তো আর সে অতিক্রম করে নাই, তাই না? 800 থেকে 30 বাদ দিলে 770 থাকে। তাহলে বি থেকে সি পর্যন্ত গাড়িটা 770 মিটার গেছে। আচ্ছা, এই বিন্দুতে যে বস্তু ছিল সেই বস্তুটা বা এই বস্তুটা কিসে ছিল? সমবেগে। তাহলে সমবেগে যদি থাকে তাহলে সমবেগে তার অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে বিটি। তাহলে S1 T1 এবং এখানে V1ও দিতে পারো, মানে এই বস্তুর জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা যদি বাইর করি যে আমাকে বলছে কোনটা, সময়টা বাইর করবো আমরা, ঠিক আছে? তাহলে T1 সমান কি হবে? S1/V1। ওকে, S1 এর মান কত? 800 মিটার গেছি, ডিভাইডেড বাই V1 কত? 30। তো আমরা যদি ভাগ দিই 800 ভাগ 30, 26.67, তাহলে আমাদের আসবে 26.67 সেকেন্ড। তাহলে আমার এটা হচ্ছে এ বস্তু বা এ গাড়ি। ওকে, আবার এখন বি বস্তুটা বের করো, বি বস্তু বা বি গাড়ি। তো বি গাড়িটা কি হবে, যে সেক্ষেত্রে সূত্র হবে S2 ইকুয়াল UT প্লাস হাফ AT স্কোয়ার। ওকে, সো এখানে তো ভেলোসিটি নাই, এটা তো আদি শূন্য, এটা এখানে T2 দিয়ে দিতে পারো। ওকে, তো এখন এটা তো শূন্য, তাহলে আমরা কি পাচ্ছি? S2 সমান হাফ AT2 স্কোয়ার। আচ্ছা, S2 মান কত হবে? 770 ইকুয়াল এর মান তো 5, তো 5 2 দিয়ে ভাগ দিলে এই যে 5 2 দিয়ে ভাগ দিলে হবে 2.5 T স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি T স্কোয়ার সমান 770 ডিভাইডেড বাই 2.5, আর স্কোয়ারটা উঠে দিলে এই পাশে কি হবে? রুট। তাহলে আমরা বলবো 770 ডিভাইডেড বাই 2.5 রুট ওভার আনসার সমান কত আসে? 17.55। তাহলে 17.55 সেকেন্ড। তো ভালো করে দেখো, এটা T2, হ্যাঁ? তো বি বস্তুর যাইতে মানে ওই সি পজিশনে যাইতে সময় লাগছে 17.55, আর এটা যাইতে লাগছে 26.67। তাহলে কোনটা আগে পৌঁছাইছে? অবশ্যই বি আগে পৌঁছাইছে। এবং আমরা এটা বলে দিব যে যেহেতু T2 লেস দ্যান T1, সুতরাং বি অবস্থানের গাড়িটি আগে সি অবস্থানে পৌঁছাবে। এই তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। ততদিন ভালো থাকো, লেগে থাকো পড়ালেখার সাথে। আল্লাহ হাফেজ।